কোনো সমস্যা আছে পিরুনাথ? মানে যাদের যাদের কোনো সমস্যা থাকবে তারা কিন্তু অতি অবশ্যই ক্লাসে আমাকে বলবে যে এই জায়গাগুলো সমস্যা আছে। আমরা যখন রিভিশন ক্লাস নেক্সট উইক থেকে আমরা শুরু করব এক একটা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন, মানে একদম এর পরের দিনই আমরা প্রথম চ্যাপ্টার যেটা তোমার উৎসেচক নিয়ে আমরা পড়েছিলাম সেই টপিকটা ওয়ান শটের মতো আর কি পুরো জিনিসটা ফার্স্ট ডিসকাস করব। তার সাথে হচ্ছে যে সেই টপিক থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, মানে সাজেস্টিভ টাইপের বলতে পারো, সেই জায়গাগুলো আলোচনা করব এবং তার সাথে আমরা মক টেস্ট দেবো। ঠিক আছে? অর্পণের কোনো সমস্যা আছে? অর্পণের হ্যাঁ স্যার, মাইক্রোফোনটা। আমার হ্যাঁ বলো, কোথায় স্যার সমস্যা? আমার তো অনেক ব্যাকলগ হয়ে আছে, এগুলো ক্লিয়ার করলে তারপরে বোঝা যাবে। এইটা আর ফেলে রেখো না, ব্যাকলগ একদমই ফেলে রেখো না। ব্যাকলগ যেন সামনের উইকের, মানে সামনের বৃহস্পতিবার অবধি যেন সব ক্লিয়ার হয়ে যায়। রাত জেগে অন্তত ক্লাসগুলো কমপ্লিট করো। হ্যাঁ, ওই থার্ড চ্যাপ্টারটা খুব কঠিন আছে, ওইটাই হয়ে আছে আর কি। ও আচ্ছা, কঠিন বলতে হ্যাঁ একটু বলতে পারো যে বিক্রিয়া টিক্রিয়া রয়েছে তো। তো ওটা মানে যেটা কঠিন মনে হচ্ছে সেটাকে বারবার বারবার রিভিশন দিলে সেটা সরল হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তো সেই জন্য তোমার যে জায়গাটা মনে হচ্ছে কঠিন সেটাকে যেন অ্যাভয়েড না হয়, সেটাকে পুনরায় বারবার রপ্ত করতে হবে, তাহলেই ওটা সোজা হয়ে যাবে। ঠিক আছে? বেশ, ঠিক আছে। মণিদীপা, মণিদীপার কি সমস্যা হচ্ছে কিছু? না স্যার, একটু ওই পড়ার সমস্যা, মানে সময় পাচ্ছি না ঠিকঠাক পড়ার জন্য হুম। এমনই। এখন সব ম্যারাথন শুরু হয়ে গেছে না। হুম। আজকে সারাদিন এক্ষুনি ক্লাস শেষ হলো, দিয়ে আসলাম। আচ্ছা, ঠিক আছে, ম্যারাথন শুরু হয়েছে, ঠিক আছে, ম্যারাথনে নিজেও অংশগ্রহণ করো, কিন্তু মানে নিজের জন্য সময় যেন রেখো রিভিশনে, আনলে ম্যারাথনের চক্রে কিন্তু আসল ম্যারাথনে হ্যাঁ পিছিয়ে স্যার, পড়বে। রাখছি তো, এখন ঘুমাতে রাত 1টা 1:30 এরকম বেজে যাচ্ছে। হুম, ঠিক আছে। চলো আমরা আজকের কিছু প্রশ্ন উত্তর ডিসকাশনে অংশগ্রহণ করি, একদম পুরো সিলেবাস। তো সবার প্রথমে আমরা প্রশ্নতে যাই। প্রথম প্রশ্ন তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। একদম সোজা থেকে প্রশ্ন লেভেল শুরু আছে, একদম সোজা থেকে ধীরে ধীরে আমরা জটিলে যাব। বা তোমাদের কাছে যদি সবই সোজা মনে হয় তাহলে তো খুবই ভালো কথা। কেউ একজন জয়েন হবে বলছে, নাসিফা। আচ্ছা, নাসিফা এখনই জয়েন হলে। নাসিফার কোনো মানে কোনো জায়গার প্রশ্ন আছে কোনো জায়গায়? না স্যার। সব ঠিকঠাক, মানে পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ স্যার। তোমার স্কোরও যে খুব একটা মানে খারাপ তা নয়, আমি স্যাটিসফাইড। তো পড়াশুনো দেখো, আমি বারবার বলছি তোমরা পড়াশুনো করছো সেটা আমি বুঝবো একমাত্র তোমাদের স্কোর দেখে। কারণ আমি তোমাকে না পার্সোনালি তোমাদেরকে চিনি, না আমি জানি যে তুমি কতক্ষণ পড়ছো না পড়ছো। তো আমার পরিচয় বা তুমি আমাকে টেস্টের মাধ্যমে জানান দেবে তুমি পড়ছো কি পড়ছো না। তো সেই জন্য প্লিজ টেস্টগুলো একটু একটু সিরিয়াসলি দাও, এবং তুমি যদি পড়াশুনো করো সেটা যে টেস্টই হোক না কেন, যা প্রশ্নই হোক না কেন, তুমি পারবে। এই কনফিডেন্সটা কিন্তু আসতে হবে। আর এই কনফিডেন্স এলেই কারোর ক্ষমতা নেই তোমার পরীক্ষা খারাপ করে। বেশ, তো হ্যাঁ আমরা দেখো আজকে আমরা 70টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 35 35 70। তো তোমরা প্রত্যেকে খাতা পেন রেখো নিজের সামনে। যে প্রশ্নটার উত্তর মনে হবে যে আমি পারছি না বা এটা আমি ভাবিনি এইভাবে, সেটা যেন খাতায় তুলে নিও। এবং অবশ্যই আমাকে 35টা 35টা যে আমরা দুটো সেটের প্রশ্ন রাখছি, তো সেই 35-এ কত পাচ্ছ সেটা যেন আমাকে বলো। ঠিক আছে? এই 35-এর মধ্যে তুমি কত পেলে সেটা যেন আমাকে জানিও। প্রথম ঠিক প্রশ্ন, আছে স্যার। সেটা হচ্ছে এনজাইম একটি ড্যাশ পদার্থ। অপশনে প্রোটিন ধর্মী, শর্করা ধর্মী, ফ্যাট ধর্মী, অ্যালকোহল ধর্মী। বলো। প্রোটিন ধরবে। প্রোটিন ধর্মী এনজাইম হচ্ছে একটি প্রোটিন ধর্মী, এটাতে কেউ দ্বিমত আশা করি নেই, প্রত্যেকেই সহমত যে এনজাইম মানি সেটা হচ্ছে প্রোটিন। পরবর্তী প্রশ্ন, সেটি হচ্ছে উৎসেচক প্রোটিনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে কি বলে? সহ উৎসেচক, অ্যাপো উৎসেচক, হলো উৎসেচক, প্রস্থেটিক গ্রুপ। বলো। প্রোস্টেটিক গ্রুপ। প্রস্থেটিক প্রস্থেটিক গ্রুপ, একদম। অথেন্টিক। উৎসেচকের সাথে যেটা প্রোটিনের যেটা দৃঢ়ভাবে যুক্ত থাকে তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ, আর শিথিলভাবে যুক্ত থাকলে তাকে বলা হয় কি বলে? কোএনজাইম। কোএনজাইম। কোএনজাইম, একদম। কোএনজাইম। নেক্সট, উৎসেচক দেহের ড্যাশ তাপমাত্রায় ক্রিয়াশীল? নিম্ন, উচ্চ, স্বাভাবিক, অতি উচ্চ। বলো। স্বাভাবিক। স্বাভাবিক। স্বাভাবিক, একদম সঠিক উত্তর হচ্ছে অপশন সি, স্বাভাবিক। চারের দাগের প্রশ্ন, প্রতিটি কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে তা কিভাবে নির্ধারিত হয়? অপশন ক, বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বারা। অপশন বি, বংশগতভাবে। অপশন সি, নির্দিষ্ট বিক্রিয়কের দ্বারা। অপশন ডি, জীবন্ত কোষের দ্বারা।
এটা নিয়ে আমাদের দেখবে আগে কন্ট্রোভার্সি হয়েছিল, হ্যাঁ এবং তারপরে আমরা কনফার্মেশনেও এসেছিলাম, সেটা হচ্ছে প্রতিটি কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে, সেটা কিন্তু অপশন বি ইজ কারেক্ট, বংশগতভাবে নির্ধারিত হয়। এটা আমাদের কন্ট্রোভার্সির একটা জায়গা ছিল এবং তারপরে আমরা এটা ক্ল্যারিটি পেয়েছিলাম। পরের 5 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সক্রিয় পরিবহনে যেটি সবচেয়ে প্রয়োজন সেটি কোনটি? তাপমাত্রা, উৎসেচক, কোষীয় শক্তি, এটিপি নাকি দ্রবণ? কোষীয় শক্তি এটিপি। কোষীয় শক্তি এটিপি, অপশন সি হয়ে যাবে সঠিক। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, অ্যামাইলেজ উৎসেচক কোন খাদ্যের উপর কাজ করে? অপশন এ শর্করা, অপশন বি প্রোটিন, অপশন সি ফ্যাট, অপশন ডি ভিটামিন। এবার বলো। অ্যামাইলেজ শর্করা। শর্করা, বাকিরা কি বলছো? শর্করা। শর্করা, অ্যামাইলেজ হচ্ছে শর্করা। এবং দেখবে এই অ্যামাইলেজ কোথা থেকে খরিত হচ্ছে তার উপর নাম করে আমরা নামকরণ করি। যেমন যদি মুখগহ্বরে যে স্যালাইভেজটা উৎপন্ন হয় তাকে কি বলে? স্যালাইভারি অ্যামাইলেজ। ভেরি গুড, স্যালাইভারি অ্যামাইলেজ, বা এর আর একটা নাম আছে কি? টায়ালিন। টায়ালিন, ভেরি গুড। টায়ালিন বা যেটাকে আমরা বলছি স্যালাইভারি অ্যামাইলেজ, যে সেটা যদি প্যানক্রিয়াস থেকে খরিত হয় সেটাকে আমরা বলি প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, অর্থাৎ যেটা অগ্নাশয়। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, অভিস্রবণ প্রক্রিয়ায় নিচের কোনটি ছাড়া সম্ভব নয়? অভিস্রবণ কোনটি ছাড়া সম্ভব নয়? অপশন এ তাপমাত্রা, অপশন বি বায়ু, অপশন সি অর্ধবেদ্য পর্দা, অপশন ডি কোনোটি নয়। অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা, অর্ধবেদ্য পর্দা বা যেটাকে আমরা ইংরেজিতে বলি সেমি পারমিয়াবল মেমব্রেন। আচ্ছা, ধরো তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিল যে আমাদের কোষ পর্দা কি রকমের হয়। অপশন এ দিল ধরো আমাদের কোষ পর্দা কি রকমের হয়, এটা প্রশ্ন। অপশন এ দিল ধরো ভেদ্য, অপশন বি দিল ধরো প্রভেদক ভেদ্য, প্রভেদক ভেদ্য। এখানে লিখতে অসুবিধা হচ্ছে কেন আজকে? অপশন সি বলছে ধরো অর্ধভেদ্য, অপশন ডি বলছে কোনোটি নয়। কি হবে? আমাদের কোষ পর্দা কি রকমের হয়? প্রবেদক ভেদ্য। আচ্ছা, প্রভেদক ভেদ্য আর অর্ধভেদ্যর মধ্যে ডিফারেন্স কি? প্রবেদক ভেদ্য মানে কিছু সিলেক্টিভ, মানে কি বলা যায়, অর্ধভেদ্য মানে কিছুই প্রবেশ করবে না। তা কি করে হয়? আর কিছুই প্রবেশ না করলে সেটা অর্ধভেদ্য কি করে হয়? সেটা তো অভেদ্য হয়। অর্ধভেদ্য পর্দা মানে যে হ্যাঁ পর্দার মধ্য দিয়ে কোনো দ্রবণের শুধুমাত্র দ্রাবক যাবে, দ্রাব যাবে না। দ্রাবক মানে যেটা হ্যাঁ তরল উপাদান বা তরল অংশ, আর দ্রাব মানে যেটা কঠিন উপাদান, তাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। আমাদের যে কোষ পর্দা সেটা কিন্তু প্রভেদক ভেদ্য পর্দা। প্রভেদক ভেদ্য পর্দা মানে যে পর্দার মধ্য দিয়ে দ্রাবক তো যাবেই, তার সাথে কিছু সিলেক্টেড দ্রাব যাবে, সিলেক্টেড। সেই জন্য প্রভেদক ভেদ্যর ইংরেজি হচ্ছে সিলেক্টিভলি পারমিয়াবল। ঠিক আছে, এটা খেয়াল রেখো, আমাদের কোষ পর্দা কিন্তু প্রভেদক ভেদ্য হয়। অন্যদিকে যেটা আমরা ডিমের যে কোষ পর্দা সেটা কিন্তু অর্ধভেদ্য। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, বিলরুবিন এক প্রকার পিত্তরস। অপশন বি পিত্ত লবণ, অপশন সি পিত্তরঞ্জক, অপশন ডি পিত্ত অম্ল। পিত্তরঞ্জক। বিলিরুবিন কি? বিলিরুবিন কোথায় উৎপন্ন হয়? বিলিরুবিন পিত্তরসে। পিত্তরসে। বিলিরুবিন আমাদের উৎপন্ন হয় অ্যাকচুয়ালি পিত্তরসে। পিত্তরসটা কোথায় উৎপন্ন হয়? পিত্তরস কোথায় উৎপন্ন হয়? লিভারে। লিভারে, একদম, যকৃতে। অন্যদিকে পিত্ত সঞ্চিত হয় গল ব্লাডার বা পিত্তথলিতে। তো এই বিলিরুবিন হচ্ছে এক প্রকার পিত্তরঞ্জক, এবং আমাদের যখন জন্ডিস হয় তখন আমাদের শরীরে বিলিরুবিন এবং বিলিভারডিন এই দুটো পিত্তরঞ্জকের পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে যায়। সেই জন্য আমাদের গায়ের রং বা আমাদের চোখের যে কর্নিয়ার রং সেটা হলুদাভ হয়ে যায়। সেই জন্য একে বলে পাণ্ডু রোগ, জন্ডিসকে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লালা রসে উপস্থিত? অপশন এ প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। যারা উত্তর দাওনি তারা বলবে, যারা দিয়েছো তারা চুপ করবে একটু। অপশন এ প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, অপশন বি লাইপেজ, অপশন সি লাইসোজাইম, অপশন ডি পেপসিন। লালা রসে উপস্থিত কোনটি? প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, লাইপেজ, লাইসোজাইম, পেপসিন। বলো। লাইপেজ। লাইপেজ আমাদের লালা রসে থাকে। এছাড়া আমাদের লাইপেজ ছাড়া আর কি থাকে? লাইসোজাইমও থাকে। তো যদিও এখানে লাইপেজ, এটা আমাদের যেটা স্যালাইভারি লাইপেজ থাকে, লাইপেজ কিন্তু আমাদের মুখবিবরে থাকে কিন্তু খুব অল্প পরিমাণে থাকে। এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর আমরা নেব সেটা হচ্ছে লাইসোজাইম। কারণ দুটোই থাকে, দেখো লাইপেজও থাকে লাইসোজাইমও থাকে, কিন্তু
লাইপেজ অতি অল্প মাত্রায় থাকে এবং শুধু লাইপেজ বললে সেটাকে ডিফাইন করা যাচ্ছে না। লাইপেজ তো আমরা জানি পাকস্থলী থেকেও ক্ষরিত হয়, লাইপেজ তো আমরা জানি ক্ষুদ্রান্ত থেকেও ক্ষরিত হয়, যেমন গ্যাস্ট্রিক লাইপেজ, যেমন ইন্টেস্টিনাল লাইপেজ। তো সেই জন্য এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু লাইসোজাইম, কারণ লাইসোজাইম এমন একটা উৎসেচক যেটা শুধুমাত্র লালারসে থাকে, অন্য কোথাও থাকে না। এবং সেই জন্য দেখবে আমাদের আমরা বাস্তবিক যে অভিজ্ঞতা দেখেছি যে কোনো জায়গায় কেটে গেলে আমরা দেখবো অনেক সময় থুতু লাগায়, দেখেছো? তো কোনো জায়গায় কেটে যাচ্ছে বা কোনো জায়গায় ঘা হয়েছে, থুতু লাগায়। এর পিছনে কিন্তু একটু সায়েন্টিফিক রিজন আছে, একদম যে ফালতু তা নয়। তার কারণ হচ্ছে আমাদের থুতুর মধ্যে আছে কি, আমাদের থুতুর মানে হচ্ছে লালা, লালার মধ্যে আছে লাইসোজাইম উৎসেচক যেটা কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস করে। তো সেই জন্য তুমি যদি কোনো জায়গায় কেটে গেছে সঙ্গে সঙ্গে তুমি অবশ্যই সেই থুতুটা যেন তোমার মুখে পুনরায় না যায়, তুমি মুখ থেকে বের করে যদি সেই জায়গাটাতে লাগিয়ে নাও, অবশ্যই সেটাকে সায়েন্টিফিক ওয়েতে লাগাবে যেন নোংরামি না হয়ে যায়। তাহলে কিন্তু তোমার সেটা একটা প্রোটেকশনের কাজ করবে, তোমার সেই জায়গায় ইনফেকশন হবে না ব্যাকটেরিয়ার জন্য সাময়িক। তো সেই জন্য এটা কিন্তু যে একদম হেলাফেলার জিনিস সেটা নয়। পরের প্রশ্ন, কোন শর্করার পরিপাক প্রয়োজন হয় না? অপশন এ একক শর্করা, অপশন বি দ্বি শর্করা, অপশন সি যৌগ শর্করা, অপশন ডি সবকটি। একক শর্করা। একক শর্করা, আমরা জানি একক শর্করাকে আর ভাঙা যায় না। একক শর্করার উদাহরণ কি কি বলো? গ্লুকোজ, হ্যাঁ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ। এই তিনটি আছে একক শর্করা, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে গ্যালাক্টোজ, আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। এর বাইরে একক শর্করা আমাদের নেই আর কি শর্করার ক্ষেত্রে। তো তিনটি একক শর্করা আছে, একটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। মনে থাকবে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এদেরকে আমরা আর ভাঙতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের আর পুনরায় পরিপাকের প্রয়োজন হয় না। পরিপাক বলেছে, বিপাক নয়, কিন্তু পরিপাকের প্রয়োজন হয় না, তার কারণ একে তো আর ভাঙার কিছু নেই। পরিপাকের প্রয়োজন হয় দ্বি শর্করাকে, যৌগিক শর্করা। এটা যৌগ শর্করা না, অ্যাকচুয়ালি যৌগিক শর্করা, মানে যেটাকে আমরা ইংরেজিতে পড়ে এসেছি অলিগোস্যাকারাইড। সেখানে আমরা জানি যে 3 থেকে 9টা মনোস্যাকারাইড থাকে। পরের প্রশ্ন, দুটো স্টেটমেন্ট আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথম স্টেটমেন্ট, গ্লুকোজ শোষণে সোডিয়াম ও ক্যালসিয়াম প্রয়োজন। দ্বিতীয় স্টেটমেন্ট, গ্লুকোজ শোষণে শুধু সোডিয়ামের প্রয়োজন। অপশন এ শুধু 1 সত্য, অপশন বি শুধু 2 সত্য, অপশন সি 1 ও 2 উভয়ই সত্য, অপশন ডি 1 ও 2 উভয়ই মিথ্যা। বলো। প্রথম বলেছে গ্লুকোজ শোষণে সোডিয়াম ও ক্যালসিয়াম প্রয়োজন, আর দ্বিতীয় বলেছে গ্লুকোজ শোষণে শুধুমাত্র সোডিয়ামের প্রয়োজন। বলো এবার। অপশন শুধুমাত্র অপশন বি, মানে অপশন 2 সত্য। শুধু অপশন 2, মানে শুধু বলছে যে গ্লুকোজ শোষণে সোডিয়াম প্রয়োজন, বাকিরা কি বলছো? হ্যাঁ স্যার, একদম 2 নাম্বার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শুধুমাত্র সোডিয়াম প্রয়োজন। আমরা জানি ক্যালসিয়াম প্রয়োজন নেই। আমরা পড়েছি সোডিয়াম পটাশিয়াম পাম্প, আমরা সোডিয়াম ক্যালসিয়াম পাম্প পড়িনি। পরের প্রশ্ন, এটাও স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, দুটো স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে সাধারণ পিত্তনালীর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তের ডিওডিনামে উন্মুক্ত হয়, আর 2 নম্বর স্টেটমেন্ট, সাধারণ পিত্তনালীর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তের ইস্চিয়ামে উন্মুক্ত হয়। অপশন এ শুধু 1 সত্য, অপশন বি শুধু 2 সত্য, অপশন সি 1 ও 2 উভয়ই সত্য, অপশন ডি 1 ও 2 উভয়ই মিথ্যা। প্রথম যে স্টেটমেন্ট সেটা আমাকে বলো সত্য না মিথ্যা। সাধারণ পিত্তনালীর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তের ডিওডিনামে উন্মুক্ত, এটা সত্য না মিথ্যা? আমাদের পিত্তনালী কোন জায়গায় এসে মিলিত হয়েছে একটু কেউ বলতে পারবে? মনে করো, ধরো এটা হচ্ছে আমাদের পাকস্থলী, পাকস্থলী যেখানে শেষ হচ্ছে এটা হচ্ছে ডিওডিনাম, এরকম যে আকৃতির, এবং সেই জায়গাতেই আসছে যকৃৎ থেকে পিত্তনালী। ডিওডিনামের যে অংশে পিত্তনালী মিলিত হয় তাকে কি বলে? কার মনে আছে? ডিওডিনামের যে অংশে পিত্তনালী, কাউকে বলার একবার? ভেটারের নালিস্ফীতি বা অ্যাম্পুলা অফ ভেটার, ভেরি গুড। তো অ্যাম্পুলা অফ ভেটার বা ভেটারের নালিস্ফীতি বলে। তো সেটা কোথায় উন্মুক্ত হচ্ছে? ডিওডিনামে, ইস্চিয়ামে নয়, ক্ষুদ্রান্তের ইস্চিয়ামে নয়। তো ইস্চিয়াম আরও নিচেতে আছে। তো সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ, শুধুমাত্র 1 সত্য। সাধারণ পিত্তনালী সেটা মিলিত হচ্ছে পিত্ত ক্ষুদ্রান্তের ডিওডিনামে উন্মুক্ত, একদম এটা সঠিক। পরের প্রশ্ন,
এটাও স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। প্রথম স্টেটমেন্ট বলছে এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপি অণুর সংখ্যা 30। আর 2 নাম্বার বলছে এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট এটিপি অণুর সংখ্যা হলো 38। এবার বলো সঠিক উত্তর কি হবে? অপশন এ 1 ও 2 মিথ্যা, অপশন বি 1 মিথ্যা 2 সত্য, অপশন সি 1 ও 2 উভয়ই সত্য, অপশন ডি 1 ও 2 উভয় মিথ্যা। স্যার দ্বিতীয়টা ঠিক আছে, ভেরি গুড, প্রথমটা ভুল। ভেরি গুড সৃজনী। সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1 মিথ্যা কিন্তু দ্বিতীয় সত্য, যে গ্লুকোজ অণু সবাত শোষণের ফলে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, পরের প্রশ্ন 14, 14 নম্বরের প্রশ্ন। পরপর আমরা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন পাচ্ছি। প্রথম স্টেটমেন্ট, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো পাইরুভিক অ্যাসিড। আর দ্বিতীয় স্টেটমেন্ট, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো ম্যালিক অ্যাসিড। অপশন এ 1 ও 2 মিথ্যা, অপশন বি অপশন এ 1 সত্য 2 মিথ্যা, অপশন বি 1 মিথ্যা 2 সত্য, অপশন সি 1 ও 2 উভয়ই সত্য, অপশন ডি 1 ও 2 উভয়ই মিথ্যা। কি হবে? ক্রেবস চক্র মনে আছে? ক্রেবস চক্র কার কার মনে আছে? আরে রেসপন্স করো প্লিজ। কারোর মনে নেই ক্রেবস চক্র? হ্যাঁ স্যার মনে আছে। তাহলে ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি কি ছিল? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে কোনো অপশন কি ঠিক আছে? না, ঠিক না নেই। তাহলে উভয়ই হচ্ছে মিথ্যা। আচ্ছা, যদি ধরো বলা হয় যে ক্রেবস চক্রে উৎপন্ন 5 কার্বনযুক্ত যৌগটির নাম কি, কি বলবে? আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। ভেরি গুড। একটাই মাত্র যৌগ আছে যেটা 5 কার্বন যৌগ, সেটা হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। তোমাকে যদি বলা হয় যে ক্রেবস চক্রে উৎপন্ন সাইট্রিক অ্যাসিডে কত কার্বন থাকে, কি বলবে? 6 কার্বন। 6 কার্বন, একদম। তো সেই জন্য এই জায়গাগুলো ক্রেবস চক্রের পরপর যে রিয়াকশনগুলো ছিল একটু কিন্তু চোখ বুলিয়ে রাখতে হবে, কারণ ক্রেবস চক্রের এই রিয়াকশন থেকে একটা ধাপ, যে কোনো একটা ধাপ তুলে দিতে পারে। ঠিক আছে, কোন ধাপটা দেবে সেটা তোমার আমার জানার কথা নয়, তো যে ধাপই দেখ আমাদের প্রস্তুতি যেন এমন থাকে আমরা যেন সঠিক উত্তরটা করে আসতে পারি। পরে আমরা 3টে স্টেটমেন্ট পাচ্ছি। একটা হচ্ছে ঘুমন্ত অবস্থায় বিএমআর হ্রাসের শতকরা হার 5%। দ্বিতীয় স্টেটমেন্ট বলছে ঘুমন্ত অবস্থায় বিএমআর বৃদ্ধির শতকরা হার 10%। আর তৃতীয় বলছে ঘুমন্ত অবস্থায় বিএমআর স্বাভাবিক থাকে। এবার বলো এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা? প্রথম স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে বিএমআর শতকরা 5% হ্রাস পায়, এটা সত্য না মিথ্যা? সত্য। এটা সত্য। আমরা জানি যে যখন কোনো একজন ব্যক্তি ঘুমায় তার বিএমআর বা বেসাল মেটাবলিক রেট 5 থেকে 10% হ্রাস পায়। দ্বিতীয় স্টেটমেন্ট বলছে ঘুমন্ত অবস্থায় বিএমআর বৃদ্ধির শতকরা হার 10%, তাহলে এটা তো মিথ্যা হয়ে গেল। আর যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে সেটা স্বাভাবিক থেকে, এটাও মিথ্যা। তাহলে শুধু হয়ে যাচ্ছে কি, শুধুমাত্র এখানে শুধু তো এক সঠিক, সেটাও তো অপশন নেই এখানে। তাহলে এক সত্য যে কোনো অপশন আছে, 1 সত্য 3 মিথ্যা, অপশন এ ইজ কারেক্ট। 1 সত্য 3 মিথ্যা, এখানে দুইটাও যদিও মিথ্যা, তাহলে শুধুমাত্র এখানে 1 সত্য একটা অপশনই আছে, সেই জন্য অপশন এ হয়ে যাবে সঠিক। নেক্সট স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলাও ফার্স্ট, তারপর আমরা অপশনে যাব। স্তম্ভ কতে আছে নব শর্করা সৃজন। অপশন বি স্তম্ভে, মানে স্তম্ভে বিতে যেটা রয়েছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপত্তি, সিতে আছে গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপন্ন হওয়া, আর ডিতে আছে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হওয়া। আমি একে একে আসি। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সৃষ্টি হলে তাকে কি বলে? হুম, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সৃষ্টি হলে তাকে কি বলে? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস। তাহলে এটা বি এর সাথে যাবে 3। গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে তাকে কি বলে? গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে তোমার গ্লুকোজ তৈরি হচ্ছে তাকে কি বলে বলো? গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস নাকি গ্লাইকোজেনোলাইসিস? গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। আর গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড কোন প্রক্রিয়ায় হয়?
গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। আর নবশর্করা সৃজন মানে কোনো অশর্করা থেকে শর্করা, তাকে কি বলে? গ্লুকোনিওজেনেসিস, বা এরই আরেকটা নাম হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। ঠিক কি না? তাহলে এবার দেখে নেবো কোন অপশনে হচ্ছে। কোন অপশনটাতে হচ্ছে, দেখো অপশন এ। তাহলে এখানে এ এর সাথে যাচ্ছে 2, বি এর সাথে 3, এ এর সাথে 2, বি এর সাথে 3, শুধু একটা অপশনই আছে, অপশন সি। এর সাথে 2, বি এর সাথে 3, একটা অপশনই আছে, সেটা হচ্ছে অপশন সি। পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে রেখেছি, পুনরায় স্তম্ভ মেলানো। এটা দেখো প্রোটিন বিপাক থেকে প্রশ্নটা আছে। ট্রান্স অ্যামিনেশন, ট্রান্স মিথাইলেশন, ডিকার্বক্সিলেশন, ডিঅ্যামিনেশন, এটা স্তম্ভ কতে আছে। স্তম্ভ খতে আছে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকের অপসারণ ও অ্যামোনিয়া উৎপাদন, অ্যামিনো অ্যাসিড অণু থেকে মিথাইল মূলক স্থানান্তরণ, অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিডের রূপান্তর, আর অ্যামাইনো অ্যাসিড অণু থেকে কার্বক্সিল বর্গ কার্বন ডাই অক্সাইড রূপে নির্গত হয়। আমাকে বলো এর সাথে কোনটা হবে, ট্রান্স অ্যামিনেশনের সাথে কোনটা হবে? বলো। কি সব জড় বস্তুর মতো চুপ করে গেলে কেন? অ্যামাইনো থেকে কিটো অ্যাসিডে রূপান্তরিত। ট্রান্স অ্যামিনেশনে? তাহলে ট্রান্স অ্যামিনেশন কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো কিটো অ্যাসিড। অ্যাসিডে তাহলে রূপান্তরিত। এ তিনটা যাচ্ছে এর সাথে। ট্রান্স মিথাইলেশন মানে অ্যামাইনো অ্যাসিড অণু থেকে মিথাইল মূলক স্থানান্তরণ, তাহলে 2 এর সাথে বি যাচ্ছে। ডিকার্বক্সিলেশন মানে অ্যামিনো অণু থেকে কার্বক্সিল বর্গ কার্বন ডাই অক্সাইড রূপে নির্গত হওয়া। আর ডিঅ্যামিনেশন মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকের অপসারণ। ঠিক তো? কারণ আমরা জানি ডি মানে বাদ, অ্যামিনেশন মানে অ্যামিনো গ্রুপ। এবার তাহলে দেখি, 1 এর সাথে যাচ্ছে 3, বি এর সাথে যাচ্ছে 2, 3 2 কোন অপশনে আছে? 3 2 একটা অপশনেই আছে, অপশন ডি। অপশন ডি। চলো আমাকে নেক্সট প্রশ্নের উত্তরটা তোমরা দেখো, তারপর আমাকে উত্তরটা বলো, আমি অপশন থেকে উত্তরটা জানতে চাইবো। খুব সোজা প্রশ্ন। স্তম্ভ কতে আছে কিটোন বডি, কিটো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, জৈব অ্যাসিড। আর স্তম্ভ খতে আছে অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, অ্যালানিন। বলো কোনটার সাথে কোনটা মিলবে? চুপ করে থাকলে হবে না, সব নীরবতা করছো কেন, নীরবতা পালন করছো কেন হঠাৎ? সব ক্লাস জয়েন করে অন্য কোনো কাজ করছো নাকি? না স্যার। তাহলে তাহলে উত্তর আসছে না কেন? বলো কি হবে? কিটোন বডি কি হবে? কিটোন বডিতে কি কি থাকে? কিটোন বডিতে কি কি থাকে বলো? অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড। আর একটা কি থাকে? কিটোন বডিতে 3টে জিনিস থাকে, থাকে না? বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। তাহলে কিটোন বস্তু হবে একের সাথে অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, এটা যাবে। কিটো অ্যাসিড মানে কোথায়, কিটো অ্যাসিড কোনটা? অ্যালানিন। না না না, অ্যালানিন তো অ্যামিনো অ্যাসিড। কিটো অ্যাসিড কোনটা? পাইরুভিক অ্যাসিড। কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড কোনটা? কিটো অ্যাসিড হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। না, কিটো অ্যাসিড হচ্ছে পাইরুভিক অ্যাসিড, সরি। পাইরুভিক অ্যাসিড, হ্যাঁ, ওটাই তো পাইরুভিক বলছি। অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যালানিন, আর জৈব অ্যাসিড হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। জৈব অ্যাসকর্বিক অ্যাসিড কার এখানে বিকাশ? খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনার কি একাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি সকলের হচ্ছে? আমারও আটকাচ্ছে স্যারের কথা। স্যারের কথা আর গেছে, আমি তো স্ক্রিনই মানে মাঝে মাঝে আমি স্ক্রিনে কিছু দেখতেই পাচ্ছি না। সে কি, এখন ঠিক আছে? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি, মাঝে মাঝে বুঝতে পারছি না নেটওয়ার্কের তো সমস্যা হওয়ার কথা নয়। কথা। বেশ চলো, কোনো জায়গায় অসুবিধা নেই। অ্যাসকর্বিক অ্যাসিড কার বিজ্ঞানসম্মত নাম? অ্যাসকর্বিক অ্যাসিড কোথায় পড়েছো আগে? ভিনিগার। ভিটামিন সি, ভিনিগার না।
ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ভিটামিন সি কে বলে অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্ন তোমাদের সামনে রেখেছি 19 দাগের প্রশ্ন। এই যা প্রশ্নটা কি, আচ্ছা এখানে প্রশ্নটা হচ্ছে সঠিক পর্যায়ক্রম কোনটি। এখানে প্রশ্নটা ইয়ে হয়ে গেছে, প্রশ্নটা হচ্ছে গ্লাইকোলাইসিসে, গ্লাইকোলাইসিস না গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসের সঠিক পর্যায়ক্রম কোনটি? এটাই হবে স্যার। গ্লাইকোলাইসিসের হবে, সঠিক গ্লুকোজ পর্যায়ক্রম থেকে। আমরা পেয়েছিলাম গ্লুকোজ, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপর সেখান থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট। 6 ফসফেট, তারপরে ফ্রুক্টোজ 1,6 ফসফেট। হুম, তাহলে এখানে কোন অপশনটা হবে? ডাই ফসফেট আছে। অপশন এখানে অবশ্য ফ্রুক্টোজ Option- 1,6 ডাইফসফেট আছে, তো একটা ধাপ স্কিপ আছে, অপশন এ ইজ কারেক্ট, মানে পরপর ধাপ না থাকুক। হ্যাঁ পরের প্রশ্ন সেটি হচ্ছে প্রোটিনের অপচিতি বিপাক ক্রিয়াগুলির অনুযায়ী সঠিক চিত্র কোনটি? প্রশ্নটা দেখতে পাচ্ছ কি? না পুরো তো দেখা যাচ্ছে না। প্রশ্নটা দেখতে পাচ্ছ না? অপশন সি অবধি দেখা যাচ্ছে। বেশ, বেশ আমি অপশন ডি কে দেখাচ্ছি, ফার্স্ট দেখো কোনটা হবে সঠিক। প্রোটিনের অপচিতি বিপাক ক্রিয়া অনুযায়ী কোন চিত্রটি সঠিক, কোন ছবিটা সঠিক? অপশন এতে আছে প্রোটিনের অপচিতি বিপাকগুলি হলো ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন, গ্লাইকোলাইসিস, প্রোটিন সিনথেসিস। দেখো এখানে গ্লাইকোলাইসিসটা আছে বলে এটা ক্যান্সেল হয়ে গেল, কারণ গ্লাইকোলাইসিস প্রোটিনের নয়, সেটা কার? কার্বোহাইড্রেটের। বিতে আছে প্রোটিনের অপচিতি বিপাকগুলি হলো গ্লাইকোলাইসিস প্রথমেই বাদ, গ্লুকোজেনেসিস বাদ, ডিঅ্যামিনেশন হয়, ট্রান্সঅ্যামিনেশন হয়, তাহলে অপশন বিও হবে না। অপশন সিতে আছে ডিকার্বক্সিলেশন, ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন, ট্রান্সমিথাইলেশন। একমাত্র এটাই কি এটা হচ্ছে? হবে অপশন অপশন সি হবে সঠিক, কারণ প্রোটিনের আমরা Option C অপচিতি বিপাক পেয়েছি তোমার ডিকার্বক্সিলেশন, ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন আর হচ্ছে ট্রান্সমিথাইলেশন। আচ্ছা তোমাদের রাখছি, বলো। স্টার্টে আমি রাখছি, দেখে নেব। হুম, আজকে আমি রাখছি, পরে দেখে নেব, খুবই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে অর্নিথিন চক্রে ড্যাশ উৎপন্ন হয়। অপশন এ গ্লুকোজ, অপশন বি অ্যামাইনো অ্যাসিড, অপশন সি অ্যামোনিয়া, অপশন ডি ইউরিয়া। বলো। ইউরিয়া হবে। ইউরিয়া, আমরা জানি অর্নিথিন চক্রে ইউরিয়া উৎপন্ন হয়। নেক্সট এসডিএ থেকে প্রশ্ন, এসডিএ থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন দেখবে পাবেই। বিবৃতি এ বলছে প্রোটিন জাতীয় খাদ্যের এসডিএ সবচেয়ে বেশি, কারণ বলছে প্রোটিনের উচ্চ এসডিএ অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামিনেশন পদ্ধতি ও ইউরিয়া উৎপাদনের সঙ্গে জড়িত। অপশন এ মানে অ্যাসারশন, যেটা অ্যাসারশন এবং রিজন অর্থাৎ উক্তি এবং যুক্তি দুটোই সঠিক, এবং যুক্তি হলো উক্তির সঠিক ব্যাখ্যা। অপশন বি এ ও আর দুটোই সঠিক, কিন্তু যুক্তি উক্তির সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি উক্তি সঠিক কিন্তু যুক্তি ভুল। অপশন ডি উক্তি ভুল কিন্তু যুক্তি সঠিক। বলো কি হবে? অপশন সি হবে, এ ঠিক আর ভুল। এ ঠিক আর ভুল হয় কেন? আর কে ভুল বলছো? এসডিএ বলতে কি বোঝায় আমাকে কে বলবে? যেন পুরো কথাটা বলে দিও না, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। এসডিএ বলতে কি বোঝায়? হুম, স্যার বলো। শরীরের বিভিন্ন অঙ্গগুলো চালনের জন্য যে শক্তি মানে প্রয়োজন, তার থেকে যে অতিরিক্ত শক্তিটা থাকে সেটাই। কোথা থেকে? মানে ফর এক্সাম্পল আমি একটা জিনিস বলি, আমরা কার্বোহাইড্রেট বিপাকের ফলে আমরা প্রতি গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাই? 4.1 কে ক্যাল, তাই তো? কিন্তু আমরা দেখব যখন বাস্তবে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয়, সেখানে 4.1 থেকেও আমরা 6% মানে 6% শক্তি বেশি পাই। প্রোটিনের ক্ষেত্রে সেটা 30% শক্তি বেশি পাই, ফ্যাটের ক্ষেত্রে সেটা তোমার 14% 14% শক্তি বেশি পাই। অর্থাৎ আমাদের দেহের বিপাকীয় কাজ পরিচালনার জন্য যে শক্তি লাগে, তার তুলনায় যতটা শক্তি বেশি পাচ্ছি সেটাকেই বলছি আমরা এসডিএফ। অর্থাৎ একদম সোজা কথায় ভাবো, সেটা হচ্ছে আমরা কার্বোহাইড্রেট খেলে
কাগজে কলমে যেটা পাওয়ার কথা 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম, তার থেকে আমরা যে পরিমাণ শক্তি বেশি পাচ্ছি সেটাকেই বলছি আমরা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। কেন পাচ্ছি? কারণ হচ্ছে আমাদের যকৃতের মধ্যে অলরেডি কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে। প্রোটিনের ক্ষেত্রে আমরা কেন বেশি পাচ্ছি? তার কারণ প্রোটিনের ক্ষেত্রে এই ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন, ইউরিয়া এইসবের জন্য আমরা দেখব সেখানেও মানে শক্তি উৎপন্ন হচ্ছে। তো এই কারণটা কিন্তু এখানে সঠিক। প্রোটিনের উচ্চ এসডিএ, অ্যামাইনো অ্যাসিড ডিঅ্যামিনেশন পদ্ধতি এবং ইউরিয়া উৎপাদনের সঙ্গে জড়িত। সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অ্যাসারশন এবং রিজন দুটোই সঠিক, এবং রিজন মানে হচ্ছে যুক্তি, হচ্ছে উক্তির সঠিক ব্যাখ্যা। এবার বলো কারোর কোনো মন্তব্য আছে কিনা? কারোর কোনো মন্তব্য? না স্যার। ঠিক আছে। এসডিএ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিএ থেকে কোনো প্রশ্ন ছাড়া যাবে না। আর এসডিএ এর কোনো কনসেপ্টে খামতি হলে আমরা যখন পুনরায় ডিভিশনে আসবো, পুনরায় আমি আরও সহজভাবে সরলভাবে বোঝানোর চেষ্টা করব। এবং আমি বারবার বলছি এসডিএ থেকে কোনো প্রশ্ন আমাদের মিস করা যাবে না। এসডিএ থেকে কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন দেয়। নেক্সট হচ্ছে আরডিএ। পুরো কথা কি আরডিএ? আরডিএ এর পুরো কথা মনে আছে? আগের সেমে পড়েছো, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স। তো আরডিএ যেটা হচ্ছে আইসিএমআর, আইসিএমআর এর পুরো কথা মনে আছে? আইসিএমআর, আইসিএমআর কারোর মনে নেই? কি গো? না স্যার। ইন্ডিয়ান কাউন্সিল, কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের হ্যাঁ একটা ছিল। হ্যাঁ, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ 2020 সালের পরিবর্তিত অনুমোদন অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমী মহিলার দৈনিক শক্তির চাহিদা কত কিলো ক্যালোরি? অপশন এ 1660 কিলো ক্যালোরি, অপশন বি 3130 কিলো ক্যালোরি, অপশন সি 2720 কিলো ক্যালোরি, অপশন ডি 2110 কিলো ক্যালোরি। বলো। অপশন এ। অপশন এ 1660। এটা আই থিঙ্ক পরীক্ষাতে প্রশ্নটা পড়েছিল কি, আমি যে মক টেস্ট নিয়েছিলাম এটা ছিল না, বা এরকম রিলেটেড একটা প্রশ্ন ছিল, এবং কোন একজন ব্যক্তি স্বল্প পরিশ্রমী বা কঠোর পরিশ্রমী, যাই হোক একটা ছিল। পরের প্রশ্নটা দেখবে তোমাদের পরীক্ষার মক টেস্টে ছিল যে কোনটি গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ? পাইরুভেট, সাইট্রেট, অপশন সি। অ্যাসিটাইল কোয়ে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এবং এর কেন, এই ব্যাখ্যাটা আমাকে কেউ বলো, কেন এটাকে আমরা গ্লুকোজেনিক নয় বললাম? কি বলেছিলাম? এই দেখো, চুপ করে থেকো না, একটু বলো ঠিক ভুল যেটা মনে আসছে বলো। এটা সব ক্ষেত্রেই উৎপন্ন হয়, কারণ হচ্ছে ফ্যাটের বিপাকেও উৎপন্ন হয়েছিল, তারপরে হচ্ছে শর্করার, প্রোটিন। একদম। এটা আমরা শুধুমাত্র কার্বোহাইড্রেট বিপাকে পাই না, বাকিগুলো পাইরুভেট, সাইট্রেট, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এগুলো আমরা কার্বোহাইড্রেটের বিপাকেই মেনলি পাই। পরের প্রশ্ন তোমাদের 25 দাগের প্রশ্ন। আর কিউ যখন 1 তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান কত? অপশন এ 2 কিলো ক্যালোরি, অপশন বি 4.875 কিলো ক্যালোরি, অপশন সি এটা 5 পয়েন্ট হবে 5.058 কিলো ক্যালোরি, অপশন ডি 4.921 কিলো ক্যালোরি। দেখো আমরা আর কিউ থেকে যখন আমরা দেখবে দুরকমভাবে আর কিউর মান পেয়েছিলাম, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। তো পরোক্ষ পদ্ধতিতে আমরা আর কিউর মান পাওয়ার জন্য একটা ফর্মুলা পড়েছিলাম। কি পড়েছিলাম কারোর মনে আছে? আর কিউ সমান পড়েছিলাম প্রয়োজনীয় শক্তি ডিভাইডেড বাই 1000 ইন্টু অক্সিজেন তুল্যাঙ্ক। অক্সিজেন তুল্যাঙ্ক। এবার এই অক্সিজেন তুল্যাঙ্কটা মানেই হচ্ছে প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান। এটা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে একরকম হয়, ফ্যাটের ক্ষেত্রে একরকম হয়, এবং তোমার প্রোটিনের ক্ষেত্রে একরকম হয়। ভালো করে কথাটা শুনবে। আর কিউ 1 কখন হয় মনে আছে? আর কিউর পুরো কথা কি? আর কিউর পুরো কথা কি? শ্বসন অনুপাত। বাংলায় বলে কি? শ্বসন অনুপাত। মনে পড়ছে না এবার? হ্যাঁ স্যার। শ্বসন অনুপাতের ইংরেজি কি ছিল? আর কিউর রেসপিরেটরি কোশেন্ট। এবার এই রেসপিরেটরি কোশেন্টের ফর্মুলা কি ছিল?
মানে ইয়েটা কি ছিল সমীকরণটা, যে শ্বসন অনুপাত সমান কোনো একটা মানে খাদ্য থেকে যে প্রাণী পরিমাণ দ্বারা হ্যাঁ বর্জিত CO2 ডিভাইডেড বাই গৃহীত অক্সিজেনের পরিমাণ, হ্যাঁ কি না? এই তো অক্সিজেনের পরিমাণ। এবার হ্যাঁ এই হ্যাঁ আর কিউর মান 1 কখন পেয়েছিলাম? আর কিউর মান 1 কখন পেয়েছিলাম? না তুমি ভাবো আমাদের শ্বসনের যে ফর্মুলাটা কি, না আমাদের 6 অণু CO2 লাগে প্লাস আমাদের মানে CO2 মানে CO2 আমাদের শ্বসনের ফলে আমাদের যে ইয়ে ভাবো সালোক সংশ্লেষের সংকেতটাই ভাবো ফার্স্ট, CO2 সেখান থেকে তৈরি হয় 12 অণু জল, এই 12 অণু জল প্লাস CO2 নিয়ে তৈরি হয় কি C6H12O6, তার সাথে তৈরি হয় 6 অণু অক্সিজেন, এটা হচ্ছে সালোক সংশ্লেষ। আর সালোক সংশ্লেষের বিপরীত ঘটনা হচ্ছে শ্বসন, মানে এই রিয়াকশনটা এই দিক থেকে পড়ো, মানে এই তীর চিহ্নটাকে শুধু ঘুরিয়ে দাও, এটাই হচ্ছে শ্বসনের সমীকরণ। তাহলে সেখানে 6 অণু অক্সিজেন লাগছে আর গ্লুকোজ সেটা ভেঙে যাচ্ছে কিসে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু জলে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আর কিউর মান মানে CO2 এখানে ক অণু লাগছে, CO2 উৎপন্ন হচ্ছে 6 অণু, অক্সিজেনও উৎপন্ন লাগছে 6 অণু, তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে 1, অর্থাৎ 1 কখন পাচ্ছি আর কিউর মান 1 কখন, কার ক্ষেত্রে, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। এটা কি C6H12O6, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের ক্ষেত্রে আর কিউর মান 1 হয়, প্রোটিন জাতীয় খাদ্যের ক্ষেত্রে আর কিউর মান 0.8 হয়, অন্যদিকে ফ্যাট জাতীয় খাদ্যের ক্ষেত্রে মানে তোমার আর কিউর মান হয় 0.7। এইটা দেখবে পড়ানো হয়েছিল বা আলোচনাও হয়েছিল। এবার এই রেসপিরেটরি যেটা এই অক্সিজেন তুল্যাঙ্কের মান, এটা কিন্তু মানে তোমার পরীক্ষালব্ধ মান, এটা তুমি আমাকে যদি বলো যে স্যার এই মানটা এটাই হলো কেন, এটার এক্সপ্লেনেশন আমার কাছে নেই, তার কারণ অক্সিজেন তুল্যাঙ্কটা এক্সপেরিমেন্টাল মান থেকে আসছে, এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেছে যে এতটা অক্সিজেন লাগছে। তো এই মানটা আর কিউর মান যখন 1 তখন অক্সিজেন, সেটা হচ্ছে অপশন সি হবে সঠিক, 5.058 কিলো ক্যালোরি। যদি সেটা তোমার কার্বোহাইড্রেট হয় সেক্ষেত্রে মান হবে 4.875 এটা, এবং যদি সেটা ফ্যাট হয় সেক্ষেত্রে মানটা 4.9 এর আশপাশে থাকে, মানে 4.8 4.9 এগুলো কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ক্ষেত্রে। অন্যদিকে আর কিউর মান যখন 1 সেটা হচ্ছে 5.058। যদিও এটা এই মানটাকে অনেক বইয়ের ক্ষেত্রে ফ্যাটের ক্ষেত্রে দেওয়া আছে, যে ফ্যাটের ক্ষেত্রে 4.875 এটা হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যের মানে প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান, ঠিক আছে? তো কার্বোহাইড্রেটেরটা খেয়াল রাখবে 5.058 কিলো ক্যালোরি প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন হয় যখন আর কিউর মান 1, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের ক্ষেত্রে। 26 দাগের প্রশ্ন, পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি কি নির্দেশ করে? অপশন এ, জলটি পানীয় হিসেবে নিরাপদ। অপশন বি, জলটিতে গ্রহণীয় নিরাপদ মাত্রার ঊর্ধ্বে অণুজীব বর্তমান। অপশন সি, জলে কোনো রোগ সৃষ্টিকারী অণুজীব নেই। অপশন ডি, জলে রোগ সৃষ্টিকারী অণুজীব বর্তমান। বলো। কলিফর্ম ব্যাকটেরিয়া করেছো, ইকোলাই যেমন একটা কলিফর্ম ব্যাকটেরিয়া, এটা যদি জলে থাকে, পানীয় জলে থাকে, তাহলে তুমি কি বলবে সেই পানীয় জলটা হিসেবে সেটা খাওয়ার যোগ্য না অযোগ্য? অযোগ্য খাওয়ার। খাওয়ার অযোগ্য, তার মানে এখানে কোন অপশনটা হবে? অপশন সি। অপশন সি বলছে তো জলে কোনো রোগ সৃষ্টিকারী অণুজীব নেই, তাহলে তো অযোগ্য কেন হতো, যোগ্য হতো। অপশন বি স্যার। অপশন বি বলেছে জলটিতে গ্রহণীয় নিরাপদ মাত্রার ঊর্ধ্বে অণুজীব বর্তমান, না অপশন ডি ইজ কারেক্ট, জলে রোগ সৃষ্টিকারী Option B. অণুজীব বর্তমান। কলিফর্ম ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি থাকে কোথায়, কোথা থেকে এসছে? কোনো একটা ওয়াটার স্যাম্পলে তুমি কলিফর্ম ব্যাকটেরিয়া পাচ্ছ, তার মানে সেই ওয়াটার স্যাম্পলে কি মিশেছে? সেই ওয়াটার স্যাম্পলে কোনো প্রাণীর মল মিশেছে, মলের মধ্যে আমরা এই কলিফর্ম ব্যাকটেরিয়াগুলো পাই, বুঝতে পারলে? তো কোনো একটা পানীয় জলে, মানে পানীয় জলে যদি কলিফর্ম ব্যাকটেরিয়া থাকে সেটা একদমই গ্রহণের যোগ্য নয়, তার কারণ সেখানে রোগ সৃষ্টিকারী অণুজীব বর্তমান। পরের প্রশ্ন তোমাদের শেষ চ্যাপ্টার থেকে, সেটি হচ্ছে নির্বাচিত বিবৃতিগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা, সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর স্টেটমেন্ট বলছে ভিনিগার একটি ক্লাস 1 সংরক্ষক, দেখবে আমরা ক্লাস 1 ক্লাস 2 সংরক্ষক পড়েছি। দ্বিতীয় বলছে মধু একটি ক্লাস 2 সংরক্ষক। তৃতীয় বলছে বেঞ্জয়িক অ্যাসিড একটি ক্লাস 1 সংরক্ষক। চতুর্থ বলছে সোডিয়াম বেঞ্জয়েট এবং পটাশিয়াম মেটাবাইসালফেট হলো ক্লাস 1 সংরক্ষক। আমরা একে একে আসি। সবার প্রথমে বলো ভিনিগার একটি ক্লাস 1 সংরক্ষক, এটা সত্য না মিথ্যা? সত্য, কারণ ভিনেগার তো বাড়িতে পাওয়া যায়।
বললে মানে ভিনিগার তো বাড়িতে থাকে, যে সমস্ত জিনিসগুলো বাড়িতে থাকে সেগুলোই তো ক্লাস 1 সংরক্ষক। তাই নাকি? বাড়িতে থাকলে ক্লাস 1, বাড়িতে না থাকলে ক্লাস 2? মানে বাড়িতে থাকে বলতে এই নুন চিনিগুলো তো বাড়িতেই পাওয়া যায়, ওই আরে যে বাড়িতে বাকি সেই যেগুলো জন্য আছে ক্লাস 1 ক্লাস 2 হয়েছিল নাকি? সে তো বাড়িতে আমি বেঞ্জোইক অ্যাসিড, না, সে তো আমি বাড়িতে তো আমি বেঞ্জোইক অ্যাসিডও রেখে দিতে পারি, বাড়িতে তো আমি সোডিয়াম বেঞ্জয়েটও রেখে দিতে পারি, বাড়িতে তো আমি পটাশিয়াম মেটাবাইসালফেটও রেখে দিতে পারি। বাড়িতে আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, সে তো আমার বাড়িতে ভিনিগারও নাই থাকতে পারে, তাহলে সেটা ক্লাস 2? সেটা হচ্ছে প্রকৃতিজাত কিনা। যদি প্রকৃতিজাত হয়, তুই ভাবো ভিনিগার, তুমি বলবে যে স্যার ভিনিগার কোথায় বাড়িতে প্রকৃতিজাত, আমরা তো দোকান থেকে কিনি। ভিনিগার মানে কি? ভিনিগার মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড পাবে কোথায়? তুমি যে কোনো কিছুর আচার, টক জাতীয় ফলের আচার করো, সেখানে অ্যাসিটিক অ্যাসিড নেই না নেই? আছে না নেই? ডেফিনেটলি আছে। তাহলে ভিনিগার একটি ক্লাস 1 সংরক্ষক, মানে সেটা প্রকৃতিজাত না প্রকৃতিজাত নয়? কি বলবে? প্রকৃতিজাত। প্রকৃতিজাত। তাহলে প্রকৃতিজাত হলে সেটা ক্লাস 1 সংরক্ষক, এটা তো সঠিক। তোমার উত্তর সঠিক। কে বললে ওটা? তখন বললে না বাড়িতে, ওটা কে বললে গো, একটু বলো না। রীতিকা। হ্যাঁ ঋতিকা, বাড়িতে থাকে এটা কনসেপ্টটা ঠিক নয় কিন্তু, কারণ তোমার বাড়িতে থাকতে পারে, আমার বাড়িতে নাই থাকতে পারে, বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে বুঝতে পেরেছি। প্রকৃতিজাত কিনা সেটা গুরুত্বপূর্ণ। বেশ। 2 নাম্বার বলছে মধু একটি ক্লাস 2 সংরক্ষক। মধু, হানি, এটা ফল। class 1 সংরক্ষক। এটাও ভুল, কারণ মধু আমরা মিথ্যা প্রকৃতি বলছে। থেকেই পাই। 3 নাম্বার বলছে বেঞ্জয়িক অ্যাসিড একটি ক্লাস 1 সংরক্ষক। তো না, বেঞ্জয়িক অ্যাসিড তো কেমিক্যাল, সেটা কি করে প্রকৃতি থেকে পাবো? এটা হচ্ছে আমরা ল্যাবরেটরিতে বানাই, তো সেটা ক্লাস 2 সংরক্ষক, এটা ভুল। আর চতুর্থ বলছে সোডিয়াম বেঞ্জয়েট এবং পটাশিয়াম মেটাবাইসালফেট হলো ক্লাস 1 সংরক্ষক। এই দুটোই হচ্ছে কেমিক্যাল, দুটোই আমরা এটাও রসায়ন ভুল। করি, এটাও ভুল। তাহলে এবার কোন অপশন যাবে দেখো? অপশন বি হবে। অপশন বি ইজ কারেক্ট, TFFF। আচ্ছা, পটাশিয়াম মেটাবাইসালফেট কোন ফল সংরক্ষণে ব্যবহৃত হয়? স্যার রঙিন। লিচু মানে সাদা 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 যেগুলো হয়, লিচু, যেমন তারপরে লিচু। লিচু। হুম, এটাও দেয় লিচু ফল, লিচু সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয় এটাও দেয়। সাদা রঙের যে ফলগুলো হয়, মানে ফলের খোসাটা ছাড়ালে তুমি সাদা রঙের দেখতে পাবে আর কি। পরের প্রশ্ন একটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। বলছে অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে ভর্তির পর চিকিৎসক অসুস্থতার প্রধান কিছু উপসর্গ দেখে নির্ণয় করলেন যে ব্যক্তিটি ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়েছেন। এই ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমণের প্রধান উপসর্গ কি? দেখবে আমরা পড়েছিলাম ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামকে। অপশন এ আবছা দৃষ্টি, অপশন বি বমি ও পেট খারাপ, অপশন সি গিলতে ও চিবোতে কষ্টবোধ করা, অপশন ডি ওপরের সবকটি। কি হবে? এটা হচ্ছে তোমাদের লাস্ট চ্যাপ্টারের আগে যেটা ওই রোগ ছিল, ওই রোগ যে আমরা 3-4টে রোগ পড়েছিলাম, সেই সেই চ্যাপ্টারের প্রশ্ন। এই চ্যাপ্টারটা রিভিশন দিয়েছো কি তোমরা? রিভিশন না দিলে কিন্তু রিভিশন দাও। আমি বলবো যে যেদিন যেটা পড়ানো হবে সেই দিন বা তার পরের দিন অন্তত সেই চ্যাপ্টারগুলো রিভিশন যেন হয়, আর প্রতিদিন একটা করে চ্যাপ্টার জাস্ট রিডিং পড়ো, মাথায় কিছু ঢুকুক না ঢুকুক রিডিং পড়ো। প্রথমবার রিডিং পড়বে, কিছু বুঝতে না পারলে দ্বিতীয়বার রিডিং পড়বে, কিছুটা বুঝতে পারবে, তৃতীয়বার রিডিং পড়বে, আরও ভালো বুঝতে পারবে। ঠিক আছে? সেই জন্য জমিতে চাষ দেওয়াটা কিন্তু করে থাকতে হবে, তবেই জমিতে ভালো ফসল উৎপন্ন হবে। এটা সঠিক উত্তর কি হবে? 28, 28, ফটাফট বলো। অপশন ডি। অপশন ডি, ওপরের সবকটি হচ্ছে এর লক্ষণ। পরের প্রশ্ন অত্যন্ত সোজা প্রশ্ন। ভিনিগারের রাসায়নিক নাম কি? ম্যালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড সংকেত বলতে পারবে? CH3, তারপর COOH। CH3COOH। হ্যাঁ হ্যাঁ শুনেছি, CH3COOH। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট পরবর্তী প্রশ্ন 29-এর প্রশ্ন। মোরব্বা, মোরব্বা প্রস্তুতির দ্বারা কি সংরক্ষণ করা হয়? আম, টমেটো, কড়াইশুঁটি, A ও B উভয়। মোরব্বাতে কি থাকে? অবশ্য মোরব্বা অনেক কিছুর হয়, লাউয়ের মোরব্বা হয়, চাল কুমড়োর মোরব্বা হয়, ঠিক আছে? এখানে অপশন অনুযায়ী বলো কি হবে? আম, টমেটো, কড়াইশুঁটি, A ও B উভয়। কি হবে? আম হবে। আম হবে। মোরব্বা আমরা আমের এখানে পাই। পরের প্রশ্ন অত্যন্ত সোজা প্রশ্ন। FSSAI, তোমাদের বাড়িতে দেখেছো এই লোগোটা? দেখেছো FSSAI? প্যাকেটজাত দ্রব্য খাওয়ার আগে একবার দেখেছো FSSAI আছে কিনা লোগোটা?
হ্যাঁ স্যার দেখেছি। আছে তো? হ্যাঁ আছে। আবার দেখবে চালের বস্তাতে আগের দিন পড়েছিলাম এগ মার্ক, এটাও, এগ মার্ক। এইটাও দেখতে হবে এগ মার্ক, এই লোগোটাও দেখতে হবে। তারপরে এগুলো এগুলো শুধু পড়ছো, শুধু পড়লে হবে না, একটু লক্ষ্য রাখতে হবে যে আছে কিনা। তারপরে তুমি দেখবে তোমাদের বাড়িতে যদি কোনো মিক্সি থাকে, তোমাদের বাড়িতে যদি কোনো ইলেকট্রনিক্সের দ্রব্য থাকে, তোমাদের বাড়িতে যদি হেলমেট থাকে, বাড়িতে যদি বাইক থাকে বা হেলমেট থাকে, হেলমেটের পিছনটা একবার দেখবে, দেখবে ওই আইএসআই এর লোগোটা কিন্তু আছে, ডেফিনেটলি থাকবে, আইএসআই যেটা আমরা পড়ে এসেছি, ঠিক আছে? তো সেই আইএসআই লোগোটা আছে কিনা এগুলো দেখবে। এগুলো হচ্ছে আমরা শিল্পজাত দ্রব্য আমরা পড়ছি তার সাথে যখনই দেখবে না, তুমি সারা জীবন মনে রেখে দেবে যে হ্যাঁ আমরা নিউট্রিশনে পড়েছিলাম, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এফএসএসএআই এর সম্পূর্ণ নাম কি? অপশন এ ফুড সেফটি অ্যান্ড Option A. স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, অপশন বি ফুড সিকিউরিটি অ্যান্ড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া, অপশন সি ফুড সিকিউরিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, অপশন ডি ফুড সেফটি অ্যান্ড সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া। আমি বলে বলে ক্লান্ত হয়ে গেলাম, অপশন এ ইজ কারেক্ট, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, এফএসএসএআই। পরের প্রশ্ন, স্ট্রেপ্টোকক্কাস এই ব্যাকটেরিয়াটি দ্বারা কোন জাতীয় খাদ্যের বিষাক্তকরণ ঘটে বা খাদ্য বিষাক্তকরণের উৎস হলো? অপশন এ দুধ ও চাল, অপশন বি দুধ ও ডিম, অপশন সি চাল ও চিনি, অপশন ডি দুধ ও চিনি। বলো কি হবে? স্ট্রেপ্টোকক্কাস বিষাক্তকরণ কোথায় হয়? দুধ ও চাল, দেখো চালে তো হবে না, চাল বাদ, দুধ ও চাল বাদ, চিনিও বাদ, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, দুধ এবং ডিম এই দুটোতে বিষাক্তকরণ হয়। পরের প্রশ্ন, হট স্মোকিং, মনে পড়ছে হট স্মোকিং? আমরা কি কি পড়েছিলাম? হট স্মোকিং, কোল্ড স্মোকিং পড়েছিলাম, মনে পড়ছে? মাছ সংরক্ষণে স্মোকিং পদ্ধতিতে। এখানে বলেছে হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা কত? অপশন এ 50 থেকে 60, অপশন বি 60 থেকে 70, অপশন সি 65 থেকে 78, অপশন ডি 55 থেকে 80। বলো। 55 থেকে 80। সৃজনী বলছে 55 থেকে 80, বাকিরা কি বলছো? সঠিক উত্তর কিন্তু 55 থেকে 80, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, কোন সংরক্ষকটি খাদ্যের পিএইচ এর মাত্রা হ্রাস করে খাদ্যের আয়ুষ্কাল বাড়ায়? অপশন এ তেল, অপশন বি জল, অপশন সি চিনি, অপশন ডি জৈব অম্ল। জৈব অম্ল, জৈব অম্ল। জৈব অম্ল মানে স্যার লেবুর রস। লেবুর রস। দাঁড়াও, এতক্ষণে কে জয়েন হতে আসছে গো? জৈব অম্ল, একদম। তো তাহলে এখানে সঠিক উত্তর কি হলো? এখানে সঠিক উত্তর হলো কিন্তু জৈব অম্ল। তো নেক্সট প্রশ্ন, সেটি হচ্ছে যে পদ্ধতিতে খাদ্যে উপস্থিত জারণধর্মী উৎসেচকগুলোকে নিষ্ক্রিয় করা হয় তাকে কি বলে? ড্রাইং, ব্লাঞ্চিং, ফ্রিজিং, রাসায়নিক দ্রব্যের ব্যবহার। বলো। ব্লাঞ্চিং। ব্লাঞ্চিং কাকে বলে একটু বলতে পারবে? এটাই উত্তর, যে যে পদ্ধতিতে খাদ্য 100 উপস্থিত। ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, বলো কি করা হয়? 100 ডিগ্রি উষ্ণতাতে যখন কোনো শাকসবজি বা ফলকে ডুবিয়ে আবার ঠান্ডা জলে ডুবানো হয়, সেই ঠিক, পদ্ধতিকে ব্লাঞ্চিং বলে। একদম। তো সঠিক উত্তর হবে কিন্তু এখানে ব্লাঞ্চিং। তো তোমরা আমাকে বলো, 35 আমাদের প্রশ্ন কমপ্লিট হলো, 35 এর মধ্যে কত কার হলো, কার কত হলো, মানে কাউন্ট করেছো কিছু? কাউন্ট করেছো না করনি? 35 আউট অফ 35 কত হলো সেটা তোমার, সেটা একটু হিসেব করো নিজে। চলো আমরা পরের কিছু প্রশ্ন নিয়ে আমরা পুনরায় আসছি। প্রথম প্রশ্ন, টাইফয়েড রোগটি কোন জীবাণু দ্বারা ঘটে? অপশন এ ইকোলাই, অপশন বি সালমোনেলা টাইফি, অপশন সি ডিপথেরিয়া, অপশন ডি ট্রিপোনিমা প্যালিডাম। সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি, একদম সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অপশন বি ইজ কারেক্ট। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, মৌল বিপাকীয় হার পরিমাপ করে কোনো ব্যক্তির ড্যাশ গ্রন্থির সক্রিয়তা সম্বন্ধে জানা যায়? যকৃৎ, থাইরয়েড, Thyroid. অগ্নাশয়, থাইমাস। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন বি, থাইরয়েড, ভেরি গুড। এটাতে অন্তত কাউন্ট করবে 35-এ কত হচ্ছে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, একটু ফটাফট অ্যান্সার বলবে তাহলে তাড়াতাড়ি শেষ হবে। লাইপেজ উৎসেচকের অ্যাক্টিভেটর কোনটি? অ্যাক্টিভেটর মানে যে HCl। সক্রিয়ক, সক্রিয়ককে। লাইপেজ উৎসেচক, অপশন এ এন্টারোকাইনেজ, অপশন বি এইচসিএল, অপশন সি পিত্তরস, অপশন ডি কোনোটিই নয়।
HCl। HCl। আমি বারবার বলছি লাইপেজ উৎসেচক, লাইপেজ। লাইপেজ কোন স্যার পরিপাক করে? এন্টারোকাইনেজ। লাইপেজ কোন জাতীয় খাদ্যের পরিপাক করে? ফ্যাট জাতীয়। ফ্যাট জাতীয়। তাহলে ফ্যাট জাতীয় কি হবে? পিত্তরস। পিত্তরস। কি করে এন্টারোকাইনেজ বলছো? এন্টারোকাইনেজ তো পেপসিনোজেনকে সক্রিয় করে, পেপসিন, সেটা হচ্ছে প্রোটিন পরিপাক করে। HCl প্রোটিন পরিপাক প্লাস ওই সুক্রোজকে ভেঙে দেয়, কার্বোহাইড্রেট পরিপাকে হেল্প করে। একমাত্র লাইপেজ মানে ফ্যাট পরিপাকে সাহায্য করে, সেটা হচ্ছে পিত্তরস। 4 দাগের প্রশ্ন, সুক্রোজ শোষণে সাহায্যকারী উপাদান কোনটি? সুক্রোজ শোষণে অপশন এ ক্যালসিয়াম, সোডিয়াম। অপশন বি সোডিয়াম, অপশন সি লোহা, অপশন ডি কপার। কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি সোডিয়াম। 5 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ায় অকার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে গ্লুকোজ উৎপন্ন হয়? গ্লাইকোলাইসিস, অপশন বি গ্লুকোনিওজেনেসিস, অপশন সি গ্লাইকোজেনেসিস, অপশন ডি গ্লাইকোজেনোলাইসিস। গ্লুকোনিওজেনেসিস। একদম গ্লুকোনিওজেনেসিস। নেক্সট, মূত্রে যদি চিনি উপস্থিত থাকে, চিনি মানে গ্লুকোজ, তাকে কি বলে? কিটোনুরিয়া, গ্লাইকোসুরিয়া, কিটোসিস, কোনোটি নয়। গ্লাইকোসুরিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া, একদম সঠিক উত্তর হচ্ছে গ্লাইকোসুরিয়া। আর কিটোনুরিয়া কাকে বলে? ওই রক্তে মূত্রে। কিটোন বডি নষ্ট রক্তে হয়ে নয়, যায়। মূত্রে। মূত্রে মূত্রে যদি কিটোন বডি থাকে তাকে বলে কিটোনুরিয়া, আর রক্তে যদি কিটোন বডির পরিমাণ বেড়ে যায় তাকে বলে কিটোসিস। এটা দেখবে তোমাদের মক টেস্টে ছিল সত্য মিথ্যাতে। চলো নেক্সট, স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে আছে পাগরস, অগ্নাশয় রস, কাইম, কাইল। স্তম্ভ ক্ষয়ে আছে ট্রিপসিন, পেপসিন, ক্ষুদ্রান্তের পাচিত খাদ্যমণ্ড, আর পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যমণ্ড। দেখো পাগরসে কোন উৎসেচক থাকে? ট্রিপসিন না পেপসিন? পেপসিন। আমরা পাগরসে পাবো পেপসিন, আর অগ্নাশয় রসে পাবো ট্রিপসিন, তাই তো? ট্রিপসিন। আর কাইম কাকে বলে? কাইম পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যকে বলে কাইম। আর কাইল হচ্ছে ক্ষুদ্রান্তের সম্পূর্ণ পাচিত, হ্যাঁ কি না? আর হ্যাঁ স্যার। মুখবিবরের অর্ধপাচিত খাদ্যকে কি বলে? বোলাস। বোলাস। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে? একের সাথে 2 আর 2 এর সাথে বি এর সাথে 1। কোন অপশনে আছে? অপশন বি। নেক্সট, খাদ্যবস্তুর আত্মপচন কিসের উপস্থিতিতে ঘটে? এনজাইম, ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট। এনজাইম। আত্মপচন বলেছে মানে নিজে থেকেই পচে যাবে। এনজাইম উৎসেচকের জন্য। কি উৎসেচক? নাম বলতে পারবে কি কি উৎসেচক? কে বলবে? খাদ্যপচনের আত্মপচন ঘটে কোন কোন উৎসেচকের উপস্থিতির জন্য? ক্লাসে বারবার বলা হয়েছিল যে এই দুটো উৎসেচক, এই দুটো উৎসেচক। কান খুলে শোনেই নেই। বলো। আর শুনলেও এখন মনে নেই। কারোর মনে নেই? কি গো? হ্যাঁ না না? স্যার মনে আসছে না, ভুলে গেছি। একটা হচ্ছে পারঅক্সিডেজ, একটা হচ্ছে পারঅক্সিডেজ, আর একটি হচ্ছে ক্যাটালেজ। লিখতে গিয়ে সমস্যা হচ্ছে। ক্যাটালেজ। বেশ, পরের প্রশ্ন। স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। পরে পুনরায় স্তম্ভ মেলাও। বলছে যেসব খাদ্যে জলের পরিমাণ খুব বেশি, সেখানে কি জাতীয় খাদ্য? সেটা আর কি সেই পচনশীল অর্ধপচনশীল থেকে প্রশ্নটা। বিতে আছে থার্মোফিলিক ব্যাকটেরিয়া, সিতে আছে খাদ্য বিনিষ্টকারী ছত্রাক, আর ডিতে আছে অর্ধপচনশীল খাদ্য। আর স্তম্ভ ক্ষয়ে আছে রাইজোপাস, মাছ, মাংস, আলু, পেঁয়াজ, রসুন, আর 40 থেকে 80 ডিগ্রি বা তার বেশি তাপমাত্রায় বেঁচে থাকে। প্রথম যেটা, সেটা হচ্ছে যেসব খাদ্যে জলের পরিমাণ খুব বেশি তাদেরকে কি বলে? কোন জাতীয় খাদ্য থাকে জলের পরিমাণ খুব বেশি? পচনশীল, অর্ধপচনশীল না অপচনশীল? পচনশীল। তাহলে পচনশীল, এটা হচ্ছে 2 এর সাথে চলে যাবে। মাছ, মাংস হচ্ছে পচনশীল। থার্মোফিলিক ব্যাকটেরিয়া কাদের বলে? যারা ওই তো অপশন। অপশন 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি ডিগ্রি বা তার বেশি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেঁচে থাকে। একদম। খাদ্য বিনষ্টকারী ছত্রাক, সেটা হচ্ছে রাইজোপাস। আর অর্ধপচনশীল খাদ্য, সেটা হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন। এটা খুব বেশি দিনও থাকে না, খুব বেশি দিনও থাকে না, আবার খুব কম দিনও থাকে না। তাহলে কোন অপশনের সাথে যাচ্ছে এটা? একের সাথে 2 আর বি এর সাথে 1। 2 1 2 1, কোন অপশনেই নেই নাকি গো? এই না 2 4 2 1 কেন? 2
একের সাথে এর সাথে 2 আর বি এর সাথে 4, কোন অপশন আছে? অপশন বি। অপশন বি। অপশন বি। পরের প্রশ্ন, মানুষের ক্ষুদ্রান্তে প্রায় ড্যাশ ভিলায় থাকে? কত লক্ষ? 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ? 50 লক্ষ। 50 লক্ষ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 50 লক্ষ ভিলায় থাকে। নেক্সট, দেহতলের ক্ষেত্রফলের সঙ্গে বিএমআর কিভাবে সম্পর্কিত? অপশন ক সমানুপাতিক, অপশন বি ব্যস্তানুপাতিক, অপশন সি কখনো সমানুপাতিক সমানুপাতিক। কখনো ব্যস্তানুপাতিক, অপশন ডি কোনোটি নয়। তো অবশ্যই দেহতল বাড়লে মানে তুমি যত বেশি লম্বা চওড়া হবে তোমার বিএমআর তত বেশি হবে। তো সঠিক উত্তর হবে অপশন এ সমানুপাতিক। 12 দাগের প্রশ্ন, বিবৃতি এ বলছে পিত্তরসে কোনো উৎসেচক না থাকলেও এটি পাচক রস। কারণ বলছে পিত্তের পিএইচ 8.0 থেকে 8.6, অর্থাৎ ক্ষারধর্মী। এ বলছে বিবৃতি এ ও আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশন বি বলছে বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য কিন্তু যুক্তি সঠিক নয়। অপশন সি বলছে উক্তি সঠিক যুক্তি ভুল। অপশন ডি বলছে উক্তি ভুল যুক্তি সঠিক। বলো কি হবে? বিবৃতি বলছে পিত্তরসে কোনো উৎসেচক না থাকলে এটি একটি পাচক রস। 2 নম্বরটার তো ভুল আছে, প্রথম একটা বুঝতে পারছি না। প্রথমটা কি আছে দেখো ভালো করে, প্রথমটা পুনরায় বলছি। সেটা হচ্ছে যে পিত্তরসে কোনো উৎসেচক না থাকলে এটি একটি পাচক রস। এটা সত্য না মিথ্যা? মিথ্যা। এটা মিথ্যা, পাচক রস নয়। সত্য এটা। পিত্তরসে তো এমনিতেও কোনো উৎসেচক থাকে না, পিত্ত লবণের দ্বারা হচ্ছে এক্স্যাক্টলি, খাদ্য পরিপাক হয়। একদম ভেরি গুড। তো পিত্তরসে তো পিত্ত লবণ আছে সেই জন্য সেটা পাচক রসের কাজ করে, এটা তো সত্য। আবার পিত্তের পিএইচ যেটা 8.0 থেকে 8.6 এটাও সত্য, কিন্তু এটা সঠিক ব্যাখ্যা নয়। দুটো স্টেটমেন্ট সত্য স্টেটমেন্ট, কিন্তু এটা ব্যাখ্যা নয়। এখানে যদি কারণে বলতো যে পিত্তের মধ্যে পিত্ত লবণ থাকে যেটি খাদ্য পরিপাকে সাহায্য করে, তাহলে হতো যে উভয়ই সত্য এবং সঠিক ব্যাখ্যা। কিন্তু এখানে উভয় সত্য হলো সঠিক ব্যাখ্যা নয়। সঠিক উত্তর হবে অপশন বি। কি বললাম বুঝতে পারলে? কারোর কোনো প্রশ্ন? কে বুঝতে পারলেন না আমাকে বলো। পেরেছো বুঝতে সবাই? হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্ন, কোনটি ক্লাস 1 সংরক্ষণের অন্তর্গত নয়? চিনি, ভিনিগার, বেঞ্জোয়িক অ্যাসিড, ভোজ্য তেল? বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জোয়িক অ্যাসিড। পরের প্রশ্ন, কোনটি সাক্কাস এন্টেরিকাস? সাক্কাস এন্টেরিকাস কাকে বলে? পাক রস, লালা রস, আন্তরিক রস, পিত্তরস? আন্তরিক রস। আন্তরিক রস, ভেরি গুড, আন্তরিক রস। পরে স্তম্ভ মেলাও, এটা এসডিএ থেকে প্রশ্ন আছে প্রথম, সেটা হচ্ছে প্রোটিনের আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া কত পার্সেন্ট? প্রোটিনের এসডিএ কত? 30%। 30%, তাহলে 30। এটা 3 যাবে। বিএমআর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বম ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার। বিএমআর ও ও বেনেডিক্ট বেনেডিক্ট রস স্পাইরোমিটার। হ্যাঁ, বেনেডিক্ট রস স্পাইরোমিটার। এই দেখছো তোমাদের কত সিলি মিস্টেক হচ্ছে। হুম, ক্যালোরি পরিমাপ করার যন্ত্র হচ্ছে বম ক্যালোরিমিটার। তখন সেই এক্সাইটমেন্টে দেখবে ভাববে যে হ্যাঁ এটাই তো সঠিক, এবং যখন বেরিয়ে এসে দেখবে না যে বাবা এটা কি করে ভুল হলো, খুব আফসোস লাগবে। সেই জন্য বারবার বলছি প্রশ্ন 2বার 3বার অন্তত একবার পড়বে, তারপর অ্যান্সার করবে। তাহলে বিএমআর পরিমাপ করার যন্ত্র হচ্ছে বেনেডিক্ট রস স্পাইরোমিটার, ক্যালোরি পরিমাপ করার যন্ত্র হচ্ছে বম ক্যালোরিমিটার। আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড দৈহিক তাপমাত্রা বৃদ্ধিতে বিএমআর বৃদ্ধি পায় কত? 13%। এটা 13% যাবে। 13%। চলো, আর 1 ডিগ্রি ফারেনহাইটে দেখবে ছিল 7%, তাই না? আমাদের হ্যাঁ। 1 ডিগ্রি ফারেনহাইটে ছিল 7% আর 1 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে 13%, খেয়াল রেখো। 16 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে বিবৃতি বলছে ব্লাঞ্চিং এর ফলে খাদ্যস্থ রোগ জীবাণু নিষ্ক্রিয় হয়। আর কারণ বলছে ব্লাঞ্চিং পদ্ধতিতে খাদ্য সামগ্রীর অভ্যন্তরস্থ উৎসেচকগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। এবার বলছে অপশন এ বিবৃতি উক্তি যুক্তি উভয়ই সত্য এবং সঠিক ব্যাখ্যা। অপশন বি উক্তি যুক্তি উভয়ই সত্য কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি উক্তি সঠিক যুক্তি ভুল। অপশন ডি যুক্তি ভুল উক্তি ভুল যুক্তি সঠিক। প্রথমে বিবৃতিতে আসি, ব্লাঞ্চিং এর ফলে খাদ্যস্থ রোগ জীবাণু নিষ্ক্রিয় হয়, এটা সত্য না মিথ্যা? সত্য। সত্য। আর দ্বিতীয় কারণ বলছে ব্লাঞ্চিং এর পদ্ধতিতে খাদ্য সামগ্রীর অভ্যন্তরস্থ উৎসেচকগুলি নিষ্ক্রিয় হয়ে যায়, এটা সত্য না মিথ্যা? সত্য। সত্য। তাহলে এখানে কোন অপশনটা যাবে? সঠিক ব্যাখ্যা না ব্যাখ্যা নয়?
সঠিক ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা অপশন এ ইজ কারেক্ট। অপশন এ ইজ কারেক্ট, কারণ রোগ জীবাণু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তুমি ভাবো রোগ জীবাণু সে সংখ্যা বৃদ্ধি করছে কিভাবে? সে তো উৎসেচক, প্রোটিন এদেরকে কাজে লাগিয়েই করছে। উৎসেচকগুলিই যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে তারা বংশবৃদ্ধি করবে কি করে? নেক্সট, গ্লুকোজ 6 ফসফেট। দেখো এটা গ্লাইকোলাইসিস থেকে প্রশ্ন দিয়েছে। গ্লুকোজ 6 ফসফেট কোন উৎসেচকের সহায়তায় গ্লুকোজ 1 ফসফেটে, না এটা কোথাকার প্রশ্ন বলো তো? গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট, এটা হচ্ছে আমাদের গ্লাইকোজেনেসিসের পদ্ধতির। গ্লাইকোজেনোলাইসিস। হ্যাঁ, গ্লাইকোজেনোলাইসিস বা গ্লাইকোজেনেসিস একই ব্যাপার, সে একদিকে তৈরি হচ্ছে একদিকে ভাঙছে। তো সেখান থেকে প্রশ্ন অপশন বলছে যে কোন উৎসেচকের সহায়তায় গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট উৎপন্ন হয়। অর্থাৎ ফসফেট গ্রুপটা 6 নম্বর কার্বন থেকে 1 নম্বর গ্রুপে যাচ্ছে। অপশন এ গ্লুকোকাইনেজ, অপশন বি গ্লুকোপাইরোফসফোরাইলেজ, অপশন সি গ্লাইকোজেন সিনথেটেজ, অপশন ডি ফসফোগ্লুকো মিউটেজ। এটা নিউটেজ হয়ে গেছে, এটা হবে মিউটেজ। অপশন ডি হবে। ফসফোগ্লুকোনিউটেজ। সঠিক উত্তর হবে অপশন ডি। আমরা পড়েছিলাম, দেখবে মিউটেশনে জাস্ট চেঞ্জ হয়। একজনের জমি আর একজনের নাম হলে তখন থেকে বলে মিউটেশন, জমির মিউটেশন করতে হয়, ল্যান্ডের। তো মিউটেজ, এখানে দেখো ফসফেটটা ছিল 6 নম্বর কার্বনে, সেই যে তখন নাম ছিল গ্লুকোজ 6 ফসফেট। সেই ফসফেটটা বাদ চলে গিয়ে চলে যাচ্ছে কোথায়? গ্লুকোজ 1 ফসফেট, অর্থাৎ 1 নম্বর কার্বনে। আমরা জানি গ্লুকোজে 6টা কার্বন আছে, তো তখনই সেটাকে বলছি ফসফোগ্লুকোমিউটেজ। নেক্সট, এফপিসির পুরো নাম কি? ফিশ প্রোটিন কনসেন্ট্রেট কনসেন্ট্রেট, অপশন বি ফুড প্রোটিন কনসেন্ট্রেট, অপশন সি ফ্রুট প্রোটিন কনসেন্ট্রেট, অপশন ডি কোনোটিই নয়। ফিশ প্রোটিন এটা কনসেন্ট্রেট। আই থিঙ্ক তোমরা আগে শোনোনি। এফপিসির পুরো নাম কিন্তু হচ্ছে ফিশ প্রোটিন কনসেন্ট্রেট। অপশন এ, এটা খাতায় নোট ডাউন করে রাখতে পারো যদি না শুনে থাকো। এফপিসি এর পুরো নাম হচ্ছে ফিশ প্রোটিন কনসেন্ট্রেট। পরের প্রশ্ন, খাদ্য গ্রহণের পর খাদ্যজনিত মৌলবিপাকীয় হারের বৃদ্ধিকে কি বলে? অপশন এ বিএমআর, অপশন বি পিএআর, অপশন সি এসডিএ, অপশন ডি আরই। আমাদের সোজা প্রশ্ন, এটা কি হবে? এসডিএ। এসডিএ। পরের প্রশ্নটা হচ্ছে শক্তির চাহিদার ক্রম অনুযায়ী সাজাবো, অর্থাৎ কোথায় সব থেকে বেশি শক্তি লাগে আর সেটা সবার শেষে হবে, আর সব থেকে কম শক্তি লাগে সেটা সবার আগে হবে। অপশন এ ঘুমানো, দৌড়ানো, গাড়ি চালানো, বই পড়া, অপশন বি ঘুমানো, বই পড়া, গাড়ি চালানো, দৌড়ানো, অপশন সি গাড়ি চালানো, ঘুমানো, বই পড়া, দৌড়ানো, অপশন ডি বই পড়া, দৌড়ানো, ঘুমানো, গাড়ি চালানো। দেখো সব থেকে কম শক্তি লাগে ঘুমানোতে, তাহলে সবার আগে ঘুমানো থাকতে হবে। আর সব থেকে বেশি শক্তি লাগে দৌড়াতে, তাহলে দৌড়ানোটা সবার শেষে থাকতে হবে। তাহলে অপশন বি হবে সঠিক। হ্যাঁ কি না, আমার সাথে সহমত কি না? অপশন বি। অপশন বি একদম। হ্যাঁ। নেক্সট, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। 21 দাগের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় বোর্ডের প্রশ্নে তোমরা পেতে পারো। সেটা হচ্ছে পেপসিনের ক্রিয়ার সঠিক ক্রমটি কি, অর্থাৎ পেপসিন কিভাবে কাজ করে। অপশন এ হবে। অপশন এ বলছে অ্যাসিড মেটাপ্রোটিন থেকে প্রাইমারি প্রোটিওজ, প্রাইমারি প্রোটিওজ থেকে সেকেন্ডারি প্রোটিওজ, সেখান থেকে পেপটন। অপশন বি বলছে প্রাইমারি প্রোটিওজ, অ্যাসিড মেটাপ্রোটিন, সেকেন্ডারি প্রোটিওজ, পেপটন। অপশন সি একই জিনিস, আর বলতে পারছি না, প্রচণ্ড গলা ব্যথা করছে। তো দেখো এখানে সঠিক উত্তর কি হবে? অপশন এ। অপশন এ। আমরা জানি পেপসিন যদি ভাঙে সে অ্যাসিডের সাহায্যে ভাঙে, সেই জন্য অ্যাসিড মেটাপ্রোটিন। আচ্ছা, যদি এখানে পেপসিনের বদলে ট্রিপসিন থাকতো তাহলে কি হতো? প্রথমে পেপসিনের বদলে যদি সেখানে ট্রিপসিন থাকতো তাহলে এখানে কি হতো? অ্যাসিড মেটাপ্রোটিনের জায়গায় কি হতো? হুম, আরে বাবা, পেপসিন কোন পিএইচে কাজ করে? অ্যাসিড পিএইচে কাজ করে, সেই জন্য অ্যাসিড মেটাপ্রোটিন। ট্রিপসিন ক্ষারীয় পিএইচে কাজ করে, তখন হতো ক্ষারীয় মেটাপ্রোটিন। এটা আমি যখন আমি ডিসকাস করেছিলাম তখনও বলেছিলাম যে পেপসিন অ্যাসিডে কাজ করে HCl এর উপস্থিতিতে, সেই জন্য অ্যাসিড মেটাপ্রোটিন তৈরি হচ্ছে। ট্রিপসিন তার পিএইচ কত? 8 থেকে 8.6, তার মানে ক্ষারীয় পরিবেশে কাজ করে, সেটা হবে ক্ষারীয় মেটাপ্রোটিন। মনে থাকবে কি না? হ্যাঁ স্যার। বাকি সব সেম, প্রাইমারি প্রোটিওজ, তারপরে সেকেন্ডারি প্রোটিওজ, তারপর পেপটন। সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন, শ্বেতসার প্লাস ডেক্সট্রিন, সেখানে তীরচিহ্ন দিয়ে দেওয়া আছে, তার উপরে এ আছে, দিয়ে তৈরি হচ্ছে বি। এ ও বি কে শনাক্ত করো। শ্বেতসার ডেক্সট্রিনের সাথে বিক্রিয়া করে উইথ দ্য হেল্প অফ এনজাইম, এনজাইমটা কি সেটা বলতে হবে, দিয়ে তৈরি করছে বি। এখানে সঠিক উত্তর কি হবে? সিদ্ধ শ্বেতসারকে কে ভাঙে?
অপশন এ আছে এ হচ্ছে অ্যামাইলেজ আর বি হচ্ছে সুক্রোজ, অপশন বি আছে এ হচ্ছে অ্যামাইলেজ আর বি হচ্ছে মল্টোজ, অপশন সি আছে এ হচ্ছে ল্যাকটেজ আর বি হচ্ছে মল্টোজ, অপশন এ আছে সুক্রোজ এবং আইসোমল্টোজ। দেখো শ্বেত শ্বেতসারকে ভাঙে অ্যামাইলেজ, তাহলে এই অপশন দুটো বাদ, সিডি তো বাদ। এ আর বি এর মধ্যে শ্বেতসারকে অ্যামাইলেজ ভাঙে তৈরি করে অপশন বি মল্টোজ, হবে। অপশন বি ইজ কারেক্ট, মল্টোজ তৈরি হয়। 23 দাগের প্রশ্ন, ক্যানিং পদ্ধতিতে মটরশুঁটি সংরক্ষণের সঠিক ক্রমটি নির্বাচন করো। দেখবে আমাদের ক্যানিং পদ্ধতি আমরা পড়েছিলাম, যেখানে বাণিজ্যিক পদ্ধতিতে পড়েছিলাম খাদ্য সংরক্ষণের, তো সেখানে ক্যানিং পদ্ধতিতে মটরশুঁটি সংরক্ষণের সঠিক ক্রমটি নির্বাচন করতে হবে। অপশন চারটে স্টেটমেন্ট আছে। 1 নম্বর স্টেটমেন্ট, ক্যানে 115 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্প চালনা করা, 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 থেকে 5 মিনিট ব্লাঞ্চিং, শুটি থেকে কড়াই দানাগুলি আলাদা করা, আর ক্যানগুলি ঠান্ডা করে। আমাকে পরপর দেখে বলো যে কোন ধাপটা আগে তারপরে কোন ধাপটা পরে হবে। শুটি থেকে কড়াই দানাগুলি আলাদা করা, হ্যাঁ, তারপর সবার প্রথমে হবে 85 ডিগ্রি শুটি থেকে কড়াই দানাগুলি আলাদা করে, এটা 1 নাম্বার ধাপ। তারপরে 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 থেকে 5 মিনিট ব্লাঞ্চিং, একদম এটা বি। তারপর তারপর ক্যানে 115 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্প চালনা করা। একদম, যেটা সবার শেষে ক্যানটাকে ঠান্ডা করব, তাই তো? তাহলে এবার কোন অপশনে আছে দেখো, অপশন এ তে আছে 3 2 4 1, অপশন বি। অপশন বি ইজ কারেক্ট। সবার প্রথমে আমরা কড়াইশুঁটি থেকে যেগুলো কড়াই দানা, সে কড়াই দানা মানে শক্ত দানা, সেগুলোকে আলাদা করব। তারপর সেটাকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্লাঞ্চিং করব 1 থেকে 5 মিনিট। তারপর সেটাকে 115 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্প চালনা করব ক্যানে, যাতে সেখানে কোনো জীবাণু নষ্ট হয়ে যায় থাকলে। আর তারপরে আমরা ক্যানগুলিকে ঠান্ডা করব। 24 প্রশ্ন, বিবৃতি 1 এবং বিবৃতি অ্যাসারশন রিজন প্রশ্ন, অর্থাৎ বিবৃতি আর কারণ। বিবৃতি বলছে প্রোটিনের এসডিএ কার্বোহাইড্রেট ও স্নেহ জাতীয় খাদ্যের তুলনায় বেশি। আর কারণ বলছে খাদ্য গ্রহণের পর খাদ্যের উদ্দীপকধর্মী ক্রিয়ার জন্য স্বাভাবিক তাপমাত্রার ঊর্ধ্বে যে তাপ উৎপন্ন হয় সেটি হলো খাদ্যবস্তুর এসডিএ। বলো এবার আমাকে, বিবৃতিটা কি সত্য না মিথ্যা? প্রোটিনের এসডিএ কার্বোহাইড্রেট ও সত্য। স্নেহ জাতীয় খাদ্যের তুলনায় বেশি, এটা তো সত্য। আর কারণটা কি বলছে, যে খাদ্য গ্রহণের পর খাদ্যের উদ্দীপকধর্মী ক্রিয়ার জন্য স্বাভাবিক তাপমাত্রার ঊর্ধ্বে যে তাপ উৎপন্ন হয় সেটি হলো এসডি। এটা সত্য না মিথ্যা? সত্য। সত্য, কিন্তু এটা কি কোনো লজিক দেখাচ্ছে? না। কোনো লজিক দেখাচ্ছে? দুটো জাস্ট সত্য স্টেটমেন্ট। এখানে বলেনি যে প্রোটিনের ক্ষেত্রে ওই ডিঅ্যামিনেশন ট্রান্সঅ্যামিনেশন এগুলো হয় যার জন্য তাপ বেশি উৎপন্ন হয়, সেটা বলেছে? বলেনি। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি, অপশন এ নয়, অপশন বি হবে সঠিক। যে বিবৃতি এ এবং কারণ মানে অ্যাসারশন এবং রিজন উভয়ই সত্য, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু ছাত্রছাত্রীরা খুব ভুল করে। তো সেই তালিকায় যাতে তোমার নাম না থাকে সেই জন্য তোমাকে কিন্তু রীতিমতো প্র্যাকটিস করতে হবে, রীতিমতো তোমাকে কনসেপ্ট বুঝতে হবে। বুঝতে পারলে? চলো 25 প্রশ্ন, সেটা হচ্ছে খাদ্য সংরক্ষকের শ্রেণী আমরা 2 রকমের পাই, ক্লাস 1 ক্লাস 2। ক্লাস 1-এ আছে লবণ মধু চিনি, ক্লাস 2-তে আছে পিকিউ। পিকিউকে শনাক্ত করো। পি বলছে অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম বেনজয়েট, অপশন বি বলছে সোডিয়াম বেনজয়েট ও সোডিয়াম মেটাসালফাইড, সি বলছে সোডিয়াম মেটাসালফাইড ও অ্যাসিটিক অ্যাসিড, ডি বলছে ভেষজ তেল ও অ্যাসিটিক অ্যাসিড। স্যার ভেষজ তেল আর অ্যাসিটিক অ্যাসিড। না, ভেষজ তেল অ্যাসিটিক অ্যাসিড এই দুটোই তো ক্লাস 1-এর আন্ডারে, ক্লাস 2-তে নয়। অপশন এ হবে অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম বেনজয়েট। আরে অ্যাসিটিক অ্যাসিড তো, অ্যাসিটিক অ্যাসিড তো, হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিড তো হবে না। অ্যাসিটিক অ্যাসিড তো আমরা জানি আচারে থাকে, সেটা তো প্রকৃতিজাত। সোডিয়াম বেনজয়েট আর সোডিয়াম মেটাবাইসালফেট, অপশন বি হবে। যেটা প্রকৃতিজাত সেটা তো ক্লাস 1, ক্লাস 2 মানে যেটা কৃত্রিমভাবে সৃষ্ট। সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম মেটাসালফাইড দুটোই প্রকৃতিজাত নয়, সেই জন্য অপশন বি হবে। 26 দাগের প্রশ্ন, একটা স্ট্রাকচার দেওয়া আছে। এটা কিসের স্ট্রাকচার? কার্বন, তার উপরে একদিকে NH2 গ্রুপ, একদিকে COOH, উপরে H আর নিচে আর, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার বলেই দিয়েছে। যে সেখানে এ একটা যৌগ আছে, তার ফলে CO2 বেরিয়ে যাচ্ছে, দিয়ে তৈরি করছে বি। এই রিয়াকশনটা কোন ধরনের রিয়াকশন? আমাদের প্রোটিনের বিপাকে পড়েছি আমরা। বলো এ আর বি কি হবে? এ আর বি কি হবে? CO2 বেরিয়ে যায় প্রোটিনের বিপাকের কোন বিক্রিয়ায়? প্রোটিনের যে আমরা পড়েছিলাম অপশন সি হবে, ট্রান্সঅ্যামিনেজ, কার্বক্সিলেশন।
হ্যাঁ, মানে ট্রান্সঅ্যামিনেশন, ট্রান্সমিথাইলেশন, ডিকার্বক্সিলেশন, এগুলোর মধ্যে আমরা ডিকার্বক্সিলেশনে পড়েছিলাম, CO2 বেরোয়, তাহলে ডিকার্বক্সিলেশনে সাহায্যকারী উৎসেচক হচ্ছে ডিকার্বক্সিলেজ, সেটা, আর তারপরে সেখান থেকে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, দ্যাটস ইট। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট 27 দাগের 3টে বিবৃতি আছে, তোমাকে সত্য মিথ্যা বলতে হবে। বিবৃতি 1 বলছে প্রোটিনের ক্ষেত্রে 8% তাপনমূল্য পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়। বিবৃতি 2 বলছে ভারতীয় পুরো নারীর BMI হয় 21.1। আর বিবৃতি 3 বলছে বয়ঃসন্ধিকালে মেয়েদের রজচক্র নিয়ন্ত্রণের জন্য 20% ফ্যাট প্রয়োজন। সত্য মিথ্যা বলো। কি হবে? প্রোটিনের ক্ষেত্রে 8% তাপন, প্রথমটা সত্য হবে। প্রথমটা বলছে প্রোটিনের ক্ষেত্রে 8% তাপনমূল্য পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়, এটা সত্য। এটা কিন্তু SD এর কথা বলেনি, এখানে বলেছে তাপনমূল্য পরিপাক ক্রিয়ার সময় নষ্ট হয়েছে, হ্যাঁ এটা সত্য। দ্বিতীয় বলছে ভারতের পুরো নারীর BMI 21.1, এটাও সত্য। বয়ঃসন্ধিকালে মেয়েদের রজচক্র নিয়ন্ত্রণের জন্য 22% ফ্যাটের প্রয়োজন, এটাও সত্য। অর্থাৎ 3টিই সত্য। কোন অপশনে আছে? অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি। অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, পরের প্রশ্ন। XYZ কে শনাক্ত করতে হবে। বলছে XYZ হলো রাসায়নিক পদার্থ যা খাদ্যবস্তু সংরক্ষণে ব্যবহৃত হয়। X এর ব্যবহার হয় আচার প্রস্তুতিতে, Y এর ব্যবহার হয় দুধ সংরক্ষণে, আর Z এর ব্যবহার হয় রঙিন ফল সংরক্ষণে। দিয়ে বলছে XYZ কে শনাক্ত করো। আচার প্রস্তুতিতে X কি হবে? অপশন ডি হবে, অ্যাসিটিক অ্যাসিড ফার্স্টটা হ্যাঁ, হবে। অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে অ্যাসিড। আচার প্রস্তুতিতে, দুধ সংরক্ষণে বোরিক অ্যাসিড, আর রঙিন ফল সংরক্ষণে সোডিয়াম বেনজয়েড। খেয়াল রেখো। আচ্ছা, সে দেখবে একটা আমরা বলেছিলাম যে দুধ সংরক্ষণে দেখবে ফরম্যালিন ব্যবহার করা হয়, তো সেই অনুপাতটা মনে আছে তো? ফরম্যালিন এবং দুধের 20,000:1। মনে পড়ছে কি মনে পড়ছে না? আগের ক্লাসে আলোচনা হয়েছিল কিন্তু, হ্যাঁ হ্যাঁ। যে দুধ এবং ফরম্যালিনের অনুপাতটা হবে 20,000:1। এই প্রশ্নটাও কিন্তু দেয়। 29-এর প্রশ্ন, 3টে বিবৃতি বলেছে, সত্য মিথ্যা বলতে হবে। বিবৃতি 1 বলছে পাকরসের pH হচ্ছে 1.5 থেকে 2.5। বিবৃতি 2 বলছে সক্রিয় শোষণ ATP নির্ভর। আর বিবৃতি 3 বলছে অগ্নাশয় রসের pH হচ্ছে 8.0 থেকে 8.3। বলো। পাকরসের pH 1.5 থেকে 2.5, এটা সত্য না মিথ্যা? সত্য। সত্য। সক্রিয় শোষণ ATP নির্ভর, এটা সত্য না মিথ্যা? সত্য। সত্য, এটিপি লাগে সেই জন্যই সক্রিয় শোষণ ATP খরচ হয়। আর অগ্নাশয় রসের pH আমরা জানি ক্ষারীয় প্রকৃতির হয়, এটাও সত্য, 8.0 থেকে 8.3। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। বিবৃতি বিবৃতি 1, 2, 3 তিনটি সত্য। পরে 30 নম্বর প্রশ্ন, অ্যাসারশন রিজন প্রশ্ন, না দুটো বিবৃতির প্রশ্ন। বিবৃতি এ বলছে 6 মাস বয়সী শিশুর শক্তির চাহিদা দিনে 500 কিলো ক্যালোরি হলেও 1 বছর বয়সে শক্তির চাহিদা বেড়ে হয় 670 কিলো ক্যালোরি পার ডে। এটা দেখবে একদম ওই শেষ দুটো চ্যাপ্টারের আগের চ্যাপ্টারের প্রশ্ন। আর বিবৃতি 2 বলছে নতুন কলাকোষ সৃষ্টি এবং কোষের আয়তন বৃদ্ধি, অস্থি ও পেশির জন্য অধিক শক্তির প্রয়োজন হয়। অপশন এ বলছে বি এ কে সমর্থন করে না। অপশন বি বলছে বি হলো এ এর কারণ। অপশন সি বলছে এ ঠিক কিন্তু বি ভুল। অপশন ডি বলছে এ ও বি পরস্পর নির্ভরশীল নয়। পুনরায় বলছি, দুটো বিবৃতি বলেছে। প্রথম যে বিবৃতি, এটা আমাকে বলো সত্য না মিথ্যা। 6 মাস বয়সে শিশুর শক্তির চাহিদা দিনে 500 কিলো ক্যালোরি হলেও 1 বছর বয়সে সেই শক্তির চাহিদা বেড়ে হয় 670 কিলো ক্যালোরি পার ডে, এটা সত্য না মিথ্যা? সত্য। 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 আর বিবৃতি 2 নম্বর বিবৃতি বলছে নতুন কলাকোষ সৃষ্টি, কোষের আয়তন বৃদ্ধি, অস্থি ও পেশির বৃদ্ধির জন্য অধিক শক্তির প্রয়োজন, এটা সত্য না মিথ্যা? সত্য। সত্য। এবং সত্য। সত্য এবং একে সাপোর্ট করছে কি করছে না? সাপোর্ট করছে। করছে, অবশ্যই করছে। যে কেন বৃদ্ধি পাচ্ছে না, এটা হচ্ছে এর কারণ, কারণ নতুন কলাকোষ সৃষ্টি হচ্ছে, কোষের আয়তন বৃদ্ধি হচ্ছে। অপশন বি ইজ কারেক্ট। বি হলো এ এর কারণ। 31 দাগের প্রশ্ন, প্রোটিন ও অপ্রোটিন অংশ দ্বারা এ গঠিত হয়, এ এর অপ্রোটিন অংশকে বি বলে এবং প্রোটিন অংশকে সি বলে। ABC কে শনাক্ত করো। অত্যন্ত সোজা প্রশ্ন। তাহলে প্রোটিন ও অপ্রোটিন অংশ নিয়ে গঠিত হলে তাকে কি বলে? তাকে বলে হলো এনজাইম। তাহলে এ হবে হলো এনজাইম, তাহলে বি আর সি এর মধ্যে এবার দেখি তারপর বলছে এর অপ্রোটিন অংশকে বলে বি, মানে বিটা অপ্রোটিন অংশ। অপ্রোটিন অংশ তার মানে সেটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ, আর প্রোটিন অংশটা হচ্ছে অ্যাপো এনজাইম। তাহলে এখানে এ হবে হলো এনজাইম, বি হবে প্রোস্থেটিক গ্রুপ, সি হবে অ্যাপো এনজাইম। এখানে যদি প্রোস্থেটিক গ্রুপের জায়গায় যদি কো এনজাইম থাকতো তাহলে হতো, কারণ এখানে বলা নেই যে অপ্রোটিন অংশটা দৃঢ়ভাবে যুক্ত না শিথিলভাবে যুক্ত। এখানে বলা আছে এ এর সাথে অপ্রোটিন অংশকে বি বলে।
তাহলে বি এখানে অপরোটিন অংশ, আর অপরোটিন অংশ দু রকমের হয় আমরা জানি, একটা প্রোস্থেটিক গ্রুপ আর নাহলে কোএনজাইম। সঠিক উত্তর হবে অপশন বি। আশা করছি কেউ দ্বিমত নও। নেক্সট 32 এর প্রশ্ন আমরা চলে এসেছি, জাস্ট কিপ পেশেন্স, হয়ে গেছে। বিবৃতি এ বলছে পরিপাকজাত খাদ্যের খাদ্য উপাদানগুলি ক্ষুদ্রান্ত দ্বারা শোষিত হয়, আর বিবৃতি বি বলছে যে খাদ্যের সরল কণাগুলি ভিলাই দ্বারা শোষিত হয়ে রক্ত ও লসিকাতে প্রবেশ করে। প্রথমে বিবৃতিতে আসি। এ বলছে পরিপাকজাত খাদ্যের খাদ্য উপাদানগুলি ক্ষুদ্রান্ত দ্বারা শোষিত, এটা সত্য না মিথ্যা? সত্য। সত্য। আর বিবৃতি 2 বলছে খাদ্যের সরল কণাগুলি ভিলাই দ্বারা শোষিত হয়ে রক্ত ও লসিকাতে প্রবেশ করে। এবার সত্য। অপশন এ বলছে বি এ কে সমর্থন করে না, অপশন বি বলছে বি হলো এর কারণ, এটাই সঠিক। যে শোষিত হয়, কেন শোষিত হয় না, কারণ সে ভিলাই দ্বারা শোষিত হয়ে রক্ত ও লসিকাতে প্রবেশ করে। আচ্ছা, ভিলাইয়ের মধ্যে যে লসিকাবাহ থাকে তাকে কি বলে? ফটাফট বলো। ভিলাইয়ের মধ্যে যে লসিকাবাহ থাকে তাকে কি বলে? ল্যাকটিয়াল। এগুলো ভুলে যাচ্ছ কেন? এগুলো স্যার ভুলে, বলতে গেলে আপনি বলে দিলেন। ও আচ্ছা বেশ, সেটাই যেন হয়, মানে তাহলেও অসুবিধা নেই। বেশ, নেক্সট হচ্ছে সদ্যজাত শিশুর মোট শক্তির চাহিদার p% খরচ হয় মৌল বিপাক ক্রিয়ায়, q% খরচ হয় বৃদ্ধিতে, r% খরচ হয় হাত পা ছোড়ায়। এই প্রশ্নের উত্তরটা বলতে পারবে? এখন পি কিউ আর শনাক্ত করো। বলছে একজন সদ্যজাত শিশুর মোট চাহিদার p% খরচ হয় মৌল বিপাক ক্রিয়ায়। কত শতাংশ মৌল বিপাক ক্রিয়ায় খরচ হয়? q% খরচ হয় বৃদ্ধিতে, 8% খরচ হয় হাত পা ছোড়ায়। তুমি আমাকে বলো পি কিউ আর এর মধ্যে কোনটার মান সব থেকে বেশি হবে? বি এর মান। সব থেকে বেশি হবে কিন্তু কিউএ হবে। মৌল বিপাক ক্রিয়ায়। তাহলে পি এর মান, তাহলে পি এর মান সব থেকে বেশি কোনটাতে আছে? অপশন বি হবে। অপশন বি ইজ কারেক্ট। একটা মান দেখেই দেখো অ্যান্সার করা যাবে। অপশন বি ইজ কারেক্ট। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন। হিমঘরে খাদ্য সংরক্ষণের জন্য তাপমাত্রা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, আর বিবৃতি 2 বলছে ঘরোয়া পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের জন্য হিমঘরের ব্যবহার খুব বেশি। অপশন এ বলছে বি একে সমর্থন করে না, অপশন বি বলছে বি হলো এর কারণ, অপশন সি বলছে এ ঠিক কিন্তু বি ভুল, অপশন ডি বলছে এ ও বি পরস্পর নির্ভরশীল নয়। বলো কি হবে? স্যার অপশন সি। অপশন সি। দেখো বলছে হিমঘরে খাদ্য সংরক্ষণের জন্য তাপমাত্রা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, এটা তো সঠিক। দ্বিতীয় বলছে ঘরোয়া পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের জন্য হিমঘরের ব্যবহার খুব বেশি। আরে আমাদের প্রত্যেকের তো হিমঘর নেই, আমাদের কোল্ড স্টোরেজ কোথায় আছে? রেফ্রিজারেটর বললে ঠিক আছে, প্রতিটা ঘরোয়া পদ্ধতিতে আমরা হিমঘর কোথায় পাবো? এটা বাণিজ্যিক পদ্ধতি, সেই জন্য এটা ভুল। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, এ ঠিক কিন্তু বি ভুল। লাস্ট প্রশ্ন আমাদের আজকের ডিসকাশনের 35 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বিবৃতি, 3টে বিবৃতি দিয়েছে। বিবৃতি 1 বলছে মাছ মাংসে অ্যান্টিবায়োটিক মেশালে আয়ুষ্কাল 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। বিবৃতি 2 বলছে মাটির পাত্রে মুখ খোলা অবস্থায় গুড় সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে। বিবৃতি 3 বলছে লেবুর রসে খাদ্য সংরক্ষণে জীবাণুর বৃদ্ধি ঘটে। কি হবে এবার বলো? বিবৃতি 1 এটা আমাকে বলো সত্য না মিথ্যা? মাছ মাংসে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে আয়ুষ্কাল 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়, এটা সত্য না মিথ্যা? সত্য। এটা সত্য। দ্বিতীয় বলছে মাটির পাত্রে মুখ খোলা অবস্থায় গুড় সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে, এটা সত্য না মিথ্যা? মুখ খোলা মিথ্যা। অবস্থায় রাখলে তো মিথ্যা, এটা খারাপ হয়ে যাবে। আর লেবুর রসে খাদ্য বন্ধ। সংরক্ষণে জীবাণুর বন্ধ বৃদ্ধি করে ঘটে, রাখুন। লেবুর রসে খাদ্য সংরক্ষণে জীবাণুর কি বৃদ্ধি ঘটে, এটাও মিথ্যা। তাহলে 1 নাম্বার বিবৃতিটা সঠিক, বাকি দুটো মিথ্যা। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন অপশন সি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। তো আমরা দুটো টোটাল আমরা 70টা প্রশ্ন করলাম। এখানে সেটে 35-এ কত উঠছে তোমাদের? দ্বিতীয় সেটে টোটাল কত প্রশ্নের উত্তর দিতে পারলে একসাথে? 33টা পেরেছি। 33টা, ঠিক আছে, ওয়েল ডান। তো তোমরা প্রস্তুতি রাখো, প্র্যাকটিস করো, এবং আমরা পুনরায় এক একটা টপিক ওয়াইজ ডিসকাশন করব। পরের দিন থেকে আমরা এক একটা প্রথম চ্যাপ্টারে যাব, পুনরায় প্রথম চ্যাপ্টারটা প্রথমে আলোচনা করব তোমাদের সাথে, সেখান থেকে কী রকমের প্রশ্ন হয় সেগুলো নিয়েও আলোচনা করব, এবং এইভাবে আমরা টপিক ওয়াইজ পুনরায় ডিভিশন দেবো। এবং তোমরা বারবার বলছি নিজেকে রিভিশন দাও, নিজে যত বেশি সময় দেবে, যত বেশি প্র্যাকটিস করবে, তার এফেক্ট বুঝতে পারবে কোথায়? পরীক্ষার হলে। তো থ্যাংক ইউ সো মাচ, সকলকে শুভরাত্রি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।